দ্য মাসুদ শোতে আপনাকে স্বাগতম ভাই। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনার সম্পর্কে যদি আমাদের দর্শকদের বলতেন। আমি মোহাম্মদ আশিক মেহবুব সিয়াম, হেয়ারেন্স এর সিইও অ্যান্ড ফাউন্ডার। আমরা হেয়ারেন্স নিয়ে কাজ করছি গত ২ বছর যাবত। বিজনেস কতদিন ধরে করতেছেন আপনি? বিজনেস হচ্ছে ২০১৬ সালের ১৯শে ফেব্রুয়ারি আমার বিজনেস শুরু। আর আমি ঐদিনই ১ম ঢাকায় এসেছি। একবারে ঢাকায় থাকার জন্য মূলত। এর আগে আমার বেড়ে ওঠা চাঁদপুরে। ওখানে ইন্টার এবং এসএসসি ওখান থেকেই দেওয়া। ইন্টার দেওয়ার পরে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যেদিন আমি ১ম ঢাকা আসি, ঐদিন থেকে আমি আসলে বিজনেস শুরু করি। ঢাকায় আসার উদ্দেশ্যই কি বিজনেস ছিল? একটা বিষয় আমি আসলে পূর্ণাঙ্গভাবে বলতে চাই। এটা আসলে মেক্সিমাম বিজনেস উদ্যোক্তাদের সাথেই হয়ে থাকে যে, সে বিজনেস সম্পর্কে ইন্টারেস্ট। তা আমি কখনোই ইন্টারেস্ট ছিলাম না বিজনেস সম্পর্কে। আমি অবসেসড। এটার একমাত্র কারণ হচ্ছে মানি আ যখন আমি এসএসসি দেই, এইচএসসি দেই, বাবা গত ৪০ বছর যাবৎ বাবা হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্ট এর কাজ করত কসমেটিক্স। বিশেষ করে রেগুলার যে কসমেটিক্স গুলো আপনার স্বপ্নতে মিনা বাজারে দেখতে পান। এই বিষয়গুলা আব্বু গত ৪০ বছর ধরে ইম্পোর্ট করত। ছ সো তখন থেকে আসলে ফিক্সড যে আমি বিজনেসই করব। মানে কখনো অপশন 2 আমার মাইন্ডে ছিল না এবং আমি কোথাও কোনো দিনের জন্য জব এপ্লাই ও করিনি। হ্যাঁ, পরীক্ষা দিছি অনেক জায়গায়। বাট ফর এক্সপেরিয়েন্স নট মানে জব করব এই উদ্দেশ্যে না। বিজনেসে ইন্টারেস্ট না অবসেসড। বলতে এটা পারেন। ফুললি নতুন একটা ওয়ার্ড যে অ্যাকচুয়ালি সেম ব্যাপারটা আমার ক্ষেত্রেও কাজ এই একই কথা কাজে দেয়। যে আমি আসলে জন্মের পর থেকেই বিজনেস করতেছি। মানে বুদ্ধিজ্ঞান হওয়ার পর থেকে। আমার আব্বুর একটা মুদিখানার দোকান আছে। তো এখন আমার ভাই চালায়। বাট সেখানে আমি যখন বড় হইছি, বড় হচ্ছি, বুদ্ধিজ্ঞান হইছে, তখন থেকেই আমি দোকানে বসি। এবং ব্যবসা তখন থেকেই শুরু আমার। আর এখনো যখন আমি পড়াশোনা শেষ করছি, জবও করছি অনেক জায়গায়। তারপরেও আমার মাথায় একটাই চিন্তা থাকতো যে বিজনেস করতে হবে। সো অবসেশন আমার ভিতরেও কাজ করে এখনো। দ্যাটস ওয়াই এখনো অনেক প্ল্যান করি, অনেক কিছু করার চেষ্টা করতেছি। এখানে যদি আমি আপনাকে একটু থামিয়ে বলতে চাই, সেখানে হচ্ছে বাবার ৪০ বছরের বিজনেস কিন্তু আমি ধরি নাই। এইটা একটু ক্লিয়ার করি। সে একদমই নিউ থেকে শুরু করা, নিজের মতো করে শুরু করা। ভোর ৫ঃ০০ বাজে উঠে সাভারে চলে যেতাম বিভিন্ন কাপড়-টাপড় দেখার জন্য। কাপড়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না কখনোই। বাট এখানে সেল করলে কিছু টাকা আর্ন হবে। আর্ন হলে ওটা দিয়ে আমি আমার যে গোল, যে বিজনেসটা করতে চাই সেটার জন্য কিছু টাকা ইনকাম হবে। এটার জন্য করতাম। এবং আমি যখন আবার সাভার থেকে ফিরে ঢাকায় আসতাম, তখন রাত ১১টা বাজত। তো আমার সাথে বাবার দেখাও হতো না, কথাও হতো না। উনি আইসা দেখতাম ঘুমাচ্ছে, যাওয়ার সময় তো ঘুমিয়ে ছিল। হয়তো উনি নামাজে, আমি একসাথে বের হয়ে গেলাম। এই বিষয়গুলো হতো। সো অবসেসড বিষয়টা ঠিক আছে, ইন্টারেস্ট বিষয়টাও ঠিক আছে। কিন্তু একটা জিনিস আমি ফুলফিল বলতে চাই, সেই জিনিসটা হচ্ছে বিজনেসে উইথআউট লক্ষ্য যদি আপনি আসতে চান শুধুমাত্র অর্থের জন্য, যে বিজনেসে অনেক অর্থ, আসলেই অনেক অর্থ। আমিও ফিল হুম, করি যে ২৮ বছর বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে। কিন্তু সত্য কথা হচ্ছে এর ব্যাকএন্ড এ তো অনেক কিছু আছে। অর্থ ছাড়াও হুম। মানসিক প্রেশার, প্রতিনিয়ত টিম হ্যান্ডেলিং, অনেক কিছু জানা। আপনি একটা দিন যদি এরকম যায় যে আজকে কিছুই শিখি নাই, নাথিং, ওইদিন আমার ঘুম আসে না। যে আমি আসলে মনে হয় পিছিয়ে গেলাম। কারণ এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তে আপনি যখন জাস্ট চুপ করে বসে আছেন, কেউ না কেউ শিখছে অবশ্যই, রাইট? সো সে আপনার থেকে এগিয়ে যাচ্ছে। সো এইজন্যই বলতে চাচ্ছি যে আমার কাছে কোনো কিছু গুছানো ছিল এরকম কিছু না। আমি গুছিয়ে নিয়েছি নিজের মতো করে নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য। তো এখানে একটু কথাটা বড় হচ্ছে কিন্তু খুবই জরুরি একটা বিষয়। সেটা হচ্ছে এইরকম, বাবার বিজনেসটা ছিল এক্সপোর্ট, ইম্পোর্ট। তো উনি যে জিনিসগুলো আনতো যেমন হচ্ছে ডাব, নিভিয়া এইসব বিষয়গুলো নিয়ে আসতো। আনার পরে হিউজ বিক্রি। এটা নিয়ে কোনো, কারণ রেগুলার প্রোডাক্ট এগুলো নিত্যদিনের হিসাবে চায়। মোস্ট অফ দি কসমেটিক্স আইটেম। জি, জি, কসমোস এটা। কিন্তু আমার কথা হচ্ছে অদূর ভবিষ্যতে এটার চাহিদা কেমন হবে? আমি ২০১৬ সালে বলেছিলাম যে বাংলাদেশের মার্কেটে এইগুলো স্বাভাবিকভাবে আর চলবে না। চলবে,
বাট এখন যেই পরিমাণ মার্কেট হোল্ড করে যাচ্ছে এই পরিমাণ চলবে না। আপনি এখন দেখেন থাই কসমেটিক্স, কে বিউটি, তারপরে জাপানিজ কসমেটিক্স এগুলো কিন্তু পুরো বাজারটা ছেয়ে আছে। হিউজ পরিমাণ কোয়ান্টিটি। আপনি যদি আমি আপনাকে অ্যামাউন্ট বলি আপনি হা করে থাকবেন। কিন্তু সত্য কথা হচ্ছে ১৮ কোটি মানুষের ভিতরে লিটারেলি যদি ৭ কোটি মহিলা থাকে, ৩ কোটি মানুষ প্রতিদিন কসমেটিক্সের কিছু না কিছু অংশ ইউজ করতেছে। আপনি ধরেন ৳১ র কসমেটিক্স সে ইউজ করতেছে। দিনে ৳৩ কোটি টাকার কসমেটিক্স ইউজ হচ্ছে। হুম। মাসে হিউজ কোয়ান্টিটি। কিন্তু এটা কিন্তু কোয়ান্টিটিটা সত্যি বলতে কিন্তু আরো অনেক বড়। তো এই মার্কেটটা যদি আপনাকে গ্র্যাব করতে হয় নতুন কিছু আনতে হবে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন বিষয়গুলো। যেমন হচ্ছে কে বিউটির আপনার বা কোরিয়ান কসমেটিক্স এর একটা বিষয় হচ্ছে টোনার। এখন টোনার সম্পর্কে বাংলাদেশে মেক্সিমাম মানুষ জানি না যে টোনার কি কাজ করে? কারণ কি? আসলে কি এটা? হ্যাঁ, আচ্ছা। আমরা ফেস ওয়াশ শুনছি, ক্রিম শুনছি, সিরামও টুকটাক শুনছি। কিন্তু টোনারটা কি? টোনার কখন কাজে? টোনার হচ্ছে পোরস মিনিমাইজ করে। তাদের বয়সকে যে আটকিয়ে রাখার জন্য একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন ফেস ওয়াশ করবেন, আপনার মুখের ভিতরে যে ছিদ্ররন্ধ্রগুলো এগুলোকে আমরা পোরস বলি আরকি ইংলিশে স্যাম্পল। সেই পোরসটাকে মিনিমাইজ করে রাখবে। এটা যখন মিনিমাইজ হয়ে থাকবে তখন আপনাকে ইয়াঙ্গার লাগবে। সেটার জন্য তারা টোনার ইউজ করে। এছাড়া আরো অনেক আইটেম আছে। আমি একদম ডাইরেক্ট আপনাকে মুখস্থ ৪৮ টা আইটেমের নাম বলতে পারব। সো এত আইটেম সম্পর্কে কারো ধারণাই নাই। সো এগুলাকে যে বুঝিয়ে একটা মার্কেট ক্রিয়েট করা, ওইটা আমি ১৬ সালে বুঝেছি। কিন্তু সত্য কথা হচ্ছে এইটার জন্য হিউজ অ্যামাউন্ট অফ একটা মানির প্রয়োজন ছিল। যেটা আমি ১৬ সাল থেকেই আস্তে, আস্তে জমিয়ে ২০ সালে বলতে পারেন আমি এটা একদম প্রপারলি বাণিজ্যিকভাবে শুরু করেছি। আর এটাই বলতেছি এইখানে বাবার বিজনেসের কিছুই ছিল না। বাট হ্যাঁ, ওখান থেকে আমি ইন্সপিরেশন নিয়েই শুরু করা। সো বর্তমানে আপনার যে প্রতিষ্ঠানটা আছে, হেয়ারেন্স নিয়ে তো কথা বলবই। আ এই প্রতিষ্ঠান শুরু করার আগে আপনি কোন বিজনেস ট্রাই করছেন? এই প্রতিষ্ঠান শুরু করার আগে ২০২০ সালে আমি প্রিমিয়াম কসমেটিক্স নামে একটা হোলসেল পাইকারি দোকান দিয়েছিলাম। যেখানে থাইল্যান্ড এবং কসমেটিক্সের আপনার কোরিয়ান কসমেটিক্স গুলো আমি ইম্পোর্ট করতাম এবং সেল করতাম। YouTube এ স্টিল নাও আমার অনেক ভিডিও আছে, অনেক কাস্টমার আমাকে নক দেয়। কিন্তু আমি সেটা সম্পূর্ণভাবে স্টপ করি। আর এই দুঃসাহসটা দেখানোর একমাত্র কারণ ছিল আমি একটু ক্লিয়ার করে বলতে চাই। এইটা অনেক আপনার দর্শকদের কাছে একটু চমকপ্রদ হবে। কিন্তু এই কথাটা হজম করা একটু কষ্টকর। বাংলাদেশে পাইকারি কসমেটিক্স অনলি এক জায়গায় বিক্রি হয় সেটা হচ্ছে চকবাজার। এখন চকবাজারে নকলও আছে, আসলও আছে। আসলে আছে। এখন এই আসলটা খুঁজে বের করার মতো হিম্মত সবার ভিতরে নাই। আপনি একটা জিনিস যাবেন এটা যে আসল আপনি বুঝার জন্য বারকোড আছে, স্ক্যানার কোড আছে, অনেক কিছু আছে। এগুলো এখন বাংলাদেশেই তৈরি করা যায়। কিন্তু সত্যিকার অর্থে অরিজিনাল কসমেটিক্সটা আপনি নিয়ে যখন বিজনেস করবেন এটার সবচেয়ে বড় ফায়দাটা হচ্ছে রিপিট কাস্টমার। হুম। কসমেটিক্সে রিপিট কাস্টমারের পরিমাণ ৬০-৭০%। বিশ্বাস করবেন না ঈদের দিন রাত্রে এরকম হয়েছে আমি চাঁদপুরে যখন ঈদ করতে গেছি যে, "আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে ভাইয়া, আমার এখনই ফেস ওয়াশ লাগবে।" কেন এখনই লাগবে কেন? কারণ ঈদের পরের দিন আমার বিয়ে। এখন আমি যে ফেস ওয়াশটা করতে না পারি বা এটার জন্য একদিনের জন্য আমি অন্য একটা ফেস ওয়াশ কিনবো, ওইটা স্যুট করতে নাও পারে। হ্যাঁ, আর বিয়ের সময় যদি আমার স্যুট না করে আমার চেহারাটাকে মলিন দেখায় বা একটু বুঝতেই পারতেছেন সৌন্দর্যতে মেয়েদের কি পরিমাণ সেনসিটিভ। আ তো উনি আমাকে বলতেছে, "আপনি চাঁদপুর থেকে আসবেন, আপনার দোকান খুলবেন, একটা ফেস ওয়াশ আমাকে পৌঁছে দিবেন এবং বাড়ি চলে যাবেন। যত খরচ হয় আসা যাওয়া সব আমি দিতে রাজি।" সিরিয়াসলি? তো এইখানে হচ্ছে যে আমি বললাম যে রিপিট কাস্টমারের যেই সুবিধাটা এটা। কিন্তু এবং লয়াল কাস্টমার হয় অনেক। হিউজ লয়াল কাস্টমার। আমি বিশ্বাস করেন আমি এখনো মানে তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে ওই ১ম এর গিগটা দিয়েছে। আমি আসলে বুঝতে পারেছি যে আসলে অরিজিনাল কসমেটিক যদি সত্যি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, এইটার ফিডব্যাকটা আসলে কি আসে। দুর্দান্ত! মানে এটা বলে বোঝানোর মতো না। তো এটা বন্ধ করার কারণ কি? বন্ধ করার কারণ হচ্ছে ধরেন আমি যে প্রোডাক্টটা এনেছি, সেম প্রোডাক্টটা আরো ৫০ জন মানুষও আনতে পারবে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আপনি চাইলে আপনি ইম্পোর্ট করতে পারবেন। আপনি যদি টাকা দেন ওই কোম্পানিকে, ওই কোম্পানি অবশ্যই আপনার কাছে প্রোডাক্ট সেল করবে। ইয়াহ! সো থাইল্যান্ড থেকে এরকম সেম প্রোডাক্টটা আনার পরে পাইকারদের মধ্যে একটা কস্ট কাটিং এর বিষয় আছে। কম্পিটিশন এর ব্যাপার তো আছে। সো এইখানে হচ্ছে তারা তাদের যেই চরিত্র সেটা ধরে রাখতে পারে না। ধরেন ওকে। একটা ১৫ গ্রাম ক্রিমকে ১০ গ্রাম করে আপনার কাছে বিক্রি করে দিল। এখন ১৫ গ্রাম ক্রিমের দাম ধরেন ৳৫০০ কথার কথা। সো সে এটা ১০ গ্রাম করে যদি ৳৪৫০ বিক্রি করে, যে ১৫ গ্রাম ক্রিম এনেছে সে কিন্তু আটকে বসে আছে। সো এই খারাপ জিনিসগুলো আমাকে আসলে এই বিজনেসটাকে বন্ধ করতে সহযোগিতা করেছে বলতে পারবো। সহযোগিতা কেন সেটাও বলছি।
সহযোগিতা করেছে বলতে পারবো। তো এগুলা করতে, করতে আমার তখনই ফিল হইলো যদি আমার একটা নিজস্ব ব্র্যান্ড থাকে, তাহলে এই ব্র্যান্ডের প্রোডাক্টটা শুধুমাত্র আমিই বিক্রি করব। হুম। এবং সেটা যদি ইম্পোর্টেড হয়, এখানে নকল হওয়ার কোনো সুযোগ সুবিধাই থাকবো না কারো কাছে। সেই প্রোডাক্টটা অবশ্যই আমার ক্রিয়েশনের হতে হবে। ওই চিন্তা থেকে আমাদের একটা ভালো রানিং সোর্স এর একটা ইনকাম, ভালো একটা ইনকাম। আমি কি বলবো আপনাকে বুঝাতে পারছি না। হিউজ পরিমাণে একটা ইনকামের একটা সোর্স থাইল্যান্ড এবং কোরিয়ান কসমেটিক্স হোলসেল ছিল। প্রিমিয়াম কসমেটিক্স সব ওইটা আমি অফ করে দিয়েছি। ফুল শাটডাউন। ফুল শাটডাউন। এটা হচ্ছে আপনি বলতে পারেন ২০২০ এর সেপ্টেম্বরে আমি দোকান নিয়েছি। ২০২৩ সালে এসে আমি এটা বন্ধ করে দিয়েছি। ২৩ সালে রোজার আগে গিয়ে বলতে পারেন। অক্টোবরে, নভেম্বরের দিকে এটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। আমি ডিসেম্বরের ১ তারিখে আমার ব্র্যান্ডের ১ম প্রোডাক্ট হেয়ার এর হেয়ার টনিক এইটা শুরু করি। হেয়ার এর যাত্রা ২০২৩ সালের ডিসেম্বরে। জি, হেয়ার এর যাত্রা ডিসেম্বরের ১ তারিখ থেকেই মূলত শুরু। তো আপনার এত প্রোডাক্ট থাকা সত্ত্বেও আপনি আ হেয়ারেন্স নিয়ে কেন কাজ করা শুরু করলেন? এবং প্রোডাক্টটা সম্পর্কে যদি আমাদেরকে বিস্তারিত বলেন। প্রোডাক্টটা সম্পর্কে বলার আগে প্রোডাক্টের ফুল জার্নিটা আমি বলতে চাই। এরপরে অবশ্যই প্রোডাক্ট সম্পর্কে বলব। তো এত প্রোডাক্ট থাকতে এইটা নিয়ে কাজ করার একমাত্র কারণ ছিল আমি আপনাকে যদি একটু বলি ২০২০ সাল থেকে ২৩ সাল প্রায় ৪ বছরের মতো একটা লং জার্নি। ফুল জার্নিতে আমি নিজে ব্যক্তি সিয়াম কখনোই কোনো কসমেটিক্স ইউজ করিনি। 30% ইউজ করেন। কোনদিন কোনো কসমেটিক্সই না, নাথিং একটা ফেস ওয়াশ বা কিচ্ছু না। কারণ আমার ফিল হচ্ছে যে ইম্পোর্টেড এই প্রোডাক্টটা ৳৬০০ বা ৳৭০০ করে আমি নিয়ে আসলাম। এটা যদি আমি নিজে ইউজ করি, এখানে আমার ৳৭০০ পুঁজি চলে গেল। এটা আমি তো আমাকে টাকা দিচ্ছি না, হ্যাঁ। রাইট? সো ব্যবসার টাকা খরচ করাটা আমার জন্য সত্যিকার অর্থে তখন আমি এটা আপনি কার্পণ্য বলেন বা গোল সেট করছি এই কারণে করব না, এটা বলেন সেটা স্বাভাবিক একটা বিষয়। তো আমি ওইখান থেকে যে জিনিসটা করলাম যে আচ্ছা, আমি যেহেতু নিজের ব্র্যান্ড তৈরি করতে চাই, আচ্ছা আমার দোকানের প্রোডাক্টগুলো আমি ইউজ করি। আমি ৫০ টা প্রোডাক্ট সম্পূর্ণ ওপেন করলাম। ওপেন করার পর যখন আমি খুলে ইউজ করা শুরু করলাম, আমার কাছে একটা প্রোডাক্টই ভাল লাগছে, এই যে হেয়ার টনিকটা। হেয়ার এবং টনিক। ভালো লাগার কারণ কি? মানে একদম ১ম ইউজ মানে জাস্ট এটা হচ্ছে একটা স্প্রে। স্প্রেটার ১ম স্প্রে করার সাথে, সাথেই আপনার মাথাটা শীতল হয়ে আসবে। শীতল হওয়ার সাথে, সাথে আপনি ফিল করবেন যে আপনার চুলের সাথে কিছু একটা ঘটতেছে। এটা একদম সাথে, সাথে ফিল করবেন। তো ঘটা বিষয়টা কি পরে আসলে বুঝতে পারলাম। সেটা হচ্ছে আপনার যে স্ক্যাল্প বা মাথার তালু আছে, ওইখানে স্প্রে করার সাথে, সাথে রক্ত সঞ্চালন বেড়ে যায়। ওকে। সো এই ফিলটা আপনি আসলে আমি ১ম এ বুঝি নাই যে রক্ত সঞ্চালন বাড়ে। যখন পরে ঘাটাঘাটি করলাম, পড়াশোনা করলাম তখন বুঝতে পারলাম। সো কেন বাড়ে? এইটা নিয়ে যখন কাজ শুরু করলাম যে আসলে কেন বাড়ে? এটা বাড়ার কারণ কি? তখন দেখলাম যে মেডিকেল সায়েন্সের USA FDA অনুমোদিত একটা উপাদান এখানে আছে। কি সেটার সেটা? নাম হচ্ছে মিনোক্সিডিল 5। ওকে। তো মিনোক্সিডিল 5 সম্পর্কে মানি এত দুর্দান্ত কিছু আর্টিকেল আমি পড়লাম যেটা আমার আসলে চোখ মুখ খুলে দিছে সোজা কথা। তো আর্টিকেল পড়তে গিয়ে যে যাদের চুল পড়ে যায়, চুলের সমস্যা। একটা হচ্ছে চুলের পরিচর্যা। যেমন ধরেন আমার চুল আছে, আপনার চুল আছে। আমরা চুলের পরিচর্যা করব। যেমন আমি আজকেও মাথায় তেল দিছি, শ্যাম্পু করছি শেষ। এটা পরিচর্যা। কিন্তু যার সমস্যা তার জন্য কিন্তু তেল না বা শ্যাম্পুও না। তো সেই বিষয়টা হচ্ছে কি যে এই যে আমি মিনোক্সিডিলের কথা বললাম, তখন আমি জানলাম যে চুলের সমস্যা মানে যাদের চুল ঝরছে, সেই হুম। ঝরা জায়গা থেকে যদি নতুন করে আবার চুল গজাতে হয় তাহলে পদ্ধতি ৩ টা। ৩ টা পদ্ধতির ১ম পদ্ধতি হচ্ছে মিনোক্সিডিল 5 একদম ১ম স্টেজ। ২য় স্টেজ যেটা সেটা হচ্ছে PRP থেরাপি এবং ৩য় স্টেজ যেটা সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। তো ১ম টা এভেইলেবল অনেক কোম্পানির আছে। বাংলাদেশে অনেক ফার্মেসিতে আপনি পাবেন। ঠিক ২য় টা এবং ৩য় টা এগুলো হচ্ছে তুরস্কে সবচেয়ে ভালো হয়। ইস্তাম্বুলে ওই জায়গায় সবচেয়ে ভালো হয়। তো এই জায়গাটা যখন সবচেয়ে ভালো হয় তো আমি ওগুলাও ঘাটলাম। যারা করছে বাংলাদেশে তাদের সাথে আমি দেখা করতে গেলাম। প্রায় ১৫-২০ জনের সাথে আমি দেখা করলাম। তাদের কথা জানলাম। এক্সপেন্সটা মূলত জানার মূল বিষয় ছিল। কারো কাছে বলল যে ১৭ থেকে ২০ লাখ, কারো ৭ লাখ, ৮ লাখ। সো এত ক্ষমতা আসলে বাংলাদেশের মেক্সিমাম মানুষের ম্যাক্সিমাম নাই। মানুষের। সো আমি হেয়ার টনিকটা তখনই চুজ করার পরপরই যে বাণিজ্যিকভাবে এটাতে যাবো এবং হচ্ছে আমি কনটেন্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে আমি Facebook এ এড রান করলাম।
অ্যাড রান করার পরে হচ্ছে আমি আসলে মানুষকে বুঝাতে পারছি না যে এটা তেলের বিকল্প হিসেবে আপনার চুলের সমস্যার সমাধানে 100% কার্যকরী হবে। আর বিশেষ করে যারা তেল ইউজ করতেছে তাদেরকে বলানো যে আপনি তেল ছাড়াও যে আসলে ভালো কিছু আছে, আরো ভালো কিছু আছে সেটা একটু জানুন। তারপরে যখন আ পড়তে শুরু করলাম, আরো জানতে শুরু করলাম, তখন দেখলাম যে তেলের কাজটা হচ্ছে চুলের পরিচর্যার। তেল খারাপ আমি এটা বলব না। তেল অবশ্যই ভালো। কিন্তু চুলের পরিচর্যার জন্য। কিন্তু চুলের যদি সমস্যা হয়, সমস্যা বলতে চুল ফেটে যাচ্ছে, চুল ধূসর হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, আবহাওয়ার পরিবর্তনের কারণে পড়ে, তারপরে হচ্ছে খাবারের সমস্যার কারণে, পুষ্টির অভাবে পড়ে, যেকোনো কারণেই পড়তে পারে। সো চুল যদি পড়ে যায় তখন তেল আর কোনো কাজ করে না স্বাভাবিকভাবে। হুম, সো এখন ওই পড়ে যাওয়া চুলকে নতুন করে গজাতে হইলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে Minoxidil 5। তো ওইটা আছে। কিন্তু Minoxidil 5 ছাড়া আর কি, কি উপাদান আছে এবং সেগুলোর কাজ কি আমি কিছুই জানতাম না তখন। আমি তখন কিন্তু এড রান করে দিয়েছি। কাস্টমার আমারে প্রশ্ন করতেছে। আমি কি উত্তর দিব? কোনো অ্যান্সার দিতে পারতেছেন না। না আসলেই না। কারণ আমার কাছে মানে এটা হচ্ছে কি একটা ইনস্ট্যান্ট ইউজ করছি, ভালো লাগা ফিল করছে, চালিয়ে দিছি। ওকে মনে হইছে চলবে। আমার কাছে ভালো লাগছে, অন্য ১০ জনের কাছে তো ভালো লাগবে। কিন্তু ভিডিওর ভিতরে যে ভালো লাগাটা এটা তো আমি প্রকাশ করতে পারতেছি না। হ্যাঁ, ঠিক আছে? এখন ধরেন আমার সুগন্ধি আছে আমার শরীরে একটা। এটা তো আপনি পাচ্ছেন। কিন্তু ভিডিওতে যারা দেখছে এটা তো সুগন্ধি তারা তারা পাচ্ছে না। এক্সাক্টলি। তো এই জায়গাটা ওদের প্রশ্নগুলো আমার আসলে নতুন করে ভাবতে শুরু করলো যে আসলে উপাদানগুলা কি, কি এগুলো সম্পর্কে একটু জানো। তো আমি যখন ডিসেম্বরে পুরা হিউজ পড়াশোনার মধ্যে ছিলাম, তখন কিন্তু আমার এড রান চলতেছে, আমার হিউজ লস হচ্ছে। আমার টিম তৈরি হয়ে গেছে, অফিস নিয়ে নিছি, দোকান ছেড়ে দিয়েছি। আমার এটা ছাড়া কিন্তু কোনো গতি নেই। এবং খরচ তো হিউজ চলতেছেই। জি, জি, জি। এবং ইম্পোর্ট করে প্রোডাক্ট নিয়ে আসা, প্রোডাক্ট স্টক হয়ে পড়ে আছে। সেল করতে পারতেছি না। এর ভিতরে হচ্ছে যদি এখানে একটু এই স্টোরিটাকে আগিয়ে নিতে হয়, এর ভিতরে হচ্ছে ফ্যামিলি কিন্তু কোনোভাবে এটা মেনে নিচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমি তখন বিবাহিত। আমার ওয়াইফ আছে। আমার একটা ছোট মেয়ে আছে। তো আমি তো ওদেরকে কিছু দিতে পারতেছি না। এতদিন তো দিতে পারতাম। নভেম্বরের আগ পর্যন্ত যখন আমি পাইকারি কসমেটিক্স করেছি, তখন হিউজ অ্যামাউন্ট আমি ফ্যামিলিতে খরচ করছি। হিউজ। এখন তো এটা 0 হুম। কারণ আমি দোকান ছেড়ে দিয়েছি। একদম পূর্ণাঙ্গভাবে অফিস নিছি। মানে একটা মেসাকার অবস্থা আরকি। খুব বাজেভাবে এটা ট্যাকল দিতে হচ্ছে। কারণ ফ্যামিলিতে কোনো টাকাই দিতে পারছে না। নাথিং। তো এর ভিতর দিয়ে হচ্ছে আমার মা ২০২০ সালে করোনা থেকেই হচ্ছে ক্যান্সার আক্রান্ত। আচ্ছা। তো ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে আমরা ক্যান্সারের ট্রিটমেন্ট করানো হইছে। আর আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই। আমরা একটা সচ্ছল ফ্যামিলি। মানে বাবার যে টাকা-পয়সা আলহামদুলিল্লাহ চলার মতো ভালো ছিল। বাবার মতো মাকে চিকিৎসা করানোর পরে সুস্থ হয়ে গেছে। বাট এজ এ ছেলে হিসেবে যখন ইনকাম করতেছে একটা স্যাটিসফ্যাকশন এর জায়গা আছে যে মা অসুস্থ, মার জন্য খরচ করব। হ্যাঁ, কিন্তু তখন সেটা আস্তে, আস্তে সেটাও বন্ধ হয়ে গেল। ওই যে ডিসেম্বরে কি। তো বন্ধ হয়ে যাওয়ার পরে একে বিজনেস বন্ধ, সংসার চালাতে পারছি না। মাকেও কিছু দিব সেটাও দিতে পারছি না। হ্যাঁ, মা তো চলতে পারতাছে ইজিলি। কিন্তু আমার তো স্যাটিসফ্যাকশন আসতেছে না। পড়াশোনা এত দ্রুত শুরু করলাম আমি এখনো আপনাকে ফিল করাতে পারবো সর্বোচ্চ ২.৫ থেকে ৩ ঘন্টা ঘুমাইছি আমি। ওই একটা মাস আমি হিউজ পড়াশোনা করছি। তো পরে আমি ২য় উপাদানটা সম্পর্কে জানলাম Minoxidil 5 এর পরে সেটা হচ্ছে লাইপোপ্রোটিন। আর লাইপোপ্রোটিনটা হচ্ছে আমাদের চুলের গঠন হচ্ছে প্রোটিন দ্বারা। এই প্রোটিনের একটা লিকুইড ফর্ম আছে। এই লিকুইড ফর্মের নাম হচ্ছে লাইপোপ্রোটিন। হ্যাঁ, ওকে। মূলত লাইপোপ্রোটিনের কাজটা কি? Minoxidil হচ্ছে আপনার নতুন চুল গজায়। কিন্তু চুলের যেই শক্তি যেটা খুবই দুর্বল থাকে। দুর্বল বলতে আমাদের হাতের পশমের মতো চুলগুলা থাকে। যেগুলো নতুন উঠে। আমরা এগুলাকে বেবি হেয়ার বলি। তো বেবি হেয়ার যদি আপনি যত্ন না করেন আপনার অন্য ১০ টা চুলের মতো হবে না। ছুটে যাবে। ছুটে যাবে। সো এইজন্যই Minoxidil এর একটা সাইড ইফেক্ট হিসেবে অনেকে বলে যখন ব্যবহার ছেড়ে দিই চুল পড়ে যায় আবার। ওকে। সো আপনি ফার্মেসি থেকে যে Minoxidil ই নেন ৩ মাস টানা ইউজ করলে আপনার চুল উঠবে। কিন্তু সঠিক ব্যবহারের কারণে আপনার এটা আবার ঝরে যাবে। তো এখানে হচ্ছে কি লাইপোপ্রোটিনটা হচ্ছে চুলের গোড়াকে মজবুত করে, চুলের গঠনটাকে মজবুত করে। ওকে। কারণ চুলের গঠন এই প্রোটিন দ্বারা। হ্যাঁ, তো এই প্রোটিন দ্বারা যখন এই গঠনটা হচ্ছে, Minoxidil যখন উঠছে, তখন আরেকটা জিনিস লাগবে যে অন্য ১০ টা চুলের মতো শক্তিশালী করার জন্য আরেকটা উপাদান চলে আসছে সেখানে হচ্ছে বায়োটিন V7 বলে। তো এই বায়োটিনটা হচ্ছে চুলের জন্য অত্যন্ত উপকারী একটা প্রোডাক্ট। সো এটা এই হচ্ছে পুরাতন চুলগুলাকে মজবুত করার জন্য। জি, এবং নতুন যেগুলো আসছে সেগুলাকেও। মানে ওকে। পুরো চুলের গঠনটাকে একটা শক্তিশালী রূপান্তর করতে। কারণ Minoxidil চুল গজালেও এটা কিন্তু ধরে রাখার জন্য কোনো কাজ করতে পারে না। ঠিক আছে?
কোনো কাজই করবে না কত টাকার জন্য। আপনার চুল গজানোর কথা চুল গজায় দিছে। দ্যাটস ইট। এই অতটুকুতেই তার কাজ শেষ। ঠিক আছে? সো এইটার সাথে যখন আমরা এই লাইপোপ্রোটিন তারপর হচ্ছে V7 মিক্স হয়ে আছে টনিকের ভিতরে, তখন এটা খুব দুর্দান্তভাবে কাজ করতেছে কাস্টমারের জন্য। তারপরে হচ্ছে মেক্সিমাম কাস্টমারের অনেকেই বিশেষ করে যেমন আপনি পুরুষ, আপনি আমার সাথে একটা কাজ করতে এখানে আসলেন। আপনি বাসায় যাবেন, রাইট? বাসায় যাওয়ার পরে আপনার চুল কিন্তু পরিষ্কার থাকবে বলে মনে হচ্ছে না। কারণ আপনি রাস্তার ধুলাবালি দিয়ে যাবেন। তো আমাদের হেয়ার টনিকটা মূলত দিতে হয় রাতে ঘুমের আগে। তো ওই সময় কিন্তু কোনো পুরুষই গোসল করে না। করে অনেকেই করে বিশেষ করে আবার অনেকে আবার করেও না। সো এই যে অপরিষ্কার মাথার মধ্যে যে আপনি এটা দিবেন, এটা তো পরিষ্কার রাখার জন্য স্ক্যাল্পে একটা জিনিস দরকার। সেটা টনিক থেকে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম সেখানে আছে অ্যাপেল সাইডার ভিনেগার। সো অ্যাপেল সাইডার ভিনেগার যদি আপনি সরাসরি মাথায় দেন, আপনার স্ক্যাল্পকে পরিষ্কার রাখবে। সো টনিকের মধ্যে এই ৪র্থ উপাদান হিসেবে অ্যাপেল সাইডার ভিনেগার আসলো। তো এই ৪ টা উপাদান সম্পর্কে যখন আমি বিস্তারিত পড়লাম, আমি জানলাম যে দারুণভাবে এটা সমাধান করবে। জানার পরে তারপরে হচ্ছে আরো উপাদানগুলো আমি ক্যাস্টর অয়েল, জোজোবা অয়েল, রোজমেরি অয়েল এছাড়াও আরো গুরুত্বপূর্ণ কিছু উপাদান আমি ওখানে দেখতে পেলাম। আমার ফর্মুলেশনের সংবাদনে বা ফর্মুলেশনের জন্য আমি পুরোটা বললাম না। আমি ফর্মুলেশনটা লিক করতে চাচ্ছি না। আচ্ছা, আচ্ছা। আরো উপাদান আছে বাট এই ৪ টা যে বুঝবে আসলে সে টনিক ইজিলি ইউজ করবে। তো আমি বলব যে এই যে উপাদানগুলা যে যখন টনিক ধরা শুরু করলাম, বুঝা শুরু করলাম, দেন কনটেন্ট এ বলা শুরু করলাম। জানুয়ারি মাস ফুল লস, ফেব্রুয়ারি 7, মার্চে গিয়ে আমি একটা কনটেন্ট পেলাম। যেখানে মেডিকেলের ভাষায় যেটাকে বলে এন্ডোজেনিক অ্যালোপেশিয়া। মানে হচ্ছে আপনার বাপ চাচারা টাক, আপনিও টাক হবেন। বংশগত বা জিনগত কারণে। আপনার বাবা যদি কোনো সময় টাক হয়ে থাকে, ধরেন আপনার বাবা ৫৫ তে গিয়ে টাক হইছে। আপনি যদি চিন্তা করেন আপনিও ৫৫ তে টাক হবেন, বিষয়টা এমন না। আপনার তার খাদ্য আগেও হতে অভ্যাস পারে। 100% হবে। কারণ আপনার বাবা যা খেয়ে বড় হইছে তা আপনি দেখেনই নাই চোখে। সেম আমিও। সো খাদ্যাভ্যাস কিন্তু হিউজ পরিবর্তন হয়েছে। সো ওইটা ৫৫ পর্যন্ত অপেক্ষা করছে না এখন আর। হুম। এখন আপনি দেখবেন ২৫ থেকে ৩০ এর মধ্যে মানুষ টাক হওয়া শুরু করছে। কিন্তু তার বাবা কিন্তু ২৫-৩০ এ হয় নাই। রাইট? আচ্ছা। সো এই এন্ডোজেনিক অ্যালোপেশিয়া নিয়ে আমি কথা বলছি এবং একটা কনটেন্ট খুব দুর্দান্তভাবে কাজ করছে। কিন্তু সত্য কথা হচ্ছে গত ৩ মাসের যে লস, এই লস রিকভারি করার মতো না। জাস্ট একটু নিঃশ্বাস নিয়ে বাঁচার জন্য কিছু হইছে। যেকোনো কারণবশত Facebook এটাকে ইরোর করে দিল। কারণ ফেসবুক মেডিকেলের অ্যাডে। মেডিকেলের কথাবার্তা Facebook ইরর করে দিবেই। সো এটাকে প্রবলেম করে। অ্যানাদার এডিট করছি। কিন্তু অ্যানাদার এডিট করলেও আমার যে মেসেজটা কাস্টমারের প্রতি সেটা ক্লিয়ার ছিল জি। না বাস। কারণ মেসেজগুলা তো আসলে মেডিকেল সায়েন্সেরই বিষয়। তো ক্লিয়ার ছিল না। তো ইরর করে দেওয়ার পরে এই মার্চেও আমার কিছু লাভ হওয়ার পরে এপ্রিলে গিয়ে আবার যেই সেই অবস্থা। তো এর মাঝখান দিয়ে আমি একটা ইনিশিয়েটিভ নিছি যে ৫০ টা মাল আশেপাশের মানুষকে আমি ফ্রি দিব। তারা এটা ইউজ করবে। ইউজ করার পরে যদি তারা ফলাফল পায়, তাহলে আমি সমাধানে যাব। কিন্তু মানে এইখানে বিজনেসের সাইকোলজিটা আমি একটু আপনাকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এভরি সিঙ্গেল ডে আমার লস হচ্ছে। এভরি সিঙ্গেল ডে আমি স্ট্রাগল করতেছি। বাট আমার কাছে সেকেন্ড কোনো অপশন আমার মাথায় কখনোই আসে নাই। যেটা ছেড়ে দিয়ে আরেকটা জিনিস ট্রাই করি বা আরেকটা প্রোডাক্ট ট্রাই করি। আমার কাছে কিন্তু প্রোডাক্টের অভাব ছিল না। আমি ইম্পোর্ট করে আপনি যদি বলেন থাইল্যান্ড থেকে মাটি নিয়ে আসা বিক্রি করেন, আমি মাটি নিয়ে আসতে পারব। আমার কাছে কিন্তু প্রোডাক্টের অভাব নাই বা আনার জন্য কোনো সংকোচ নাই। অথবা যে অ্যা এই প্রোডাক্টগুলো আনার জন্য কি টাকা আছে কিনা? হ্যাঁ, আমি চাইলে আমার বাবা আমাকে টাকা দিবে। কিন্তু আমি চাইনি। আমার কথা হচ্ছে আমারটা আমিই করব। ইয়া এই ইনটেনশনটা ছিল। আর স্যাটিসফ্যাকশন এর জায়গা যদি বলতে পারেন বা আনস্যাটিসফাইড এর জায়গা বলতে পারেন, স্যাটিসফ্যাকশন এর জায়গা ছিল আমি কখনোই সেকেন্ড অপশন নেই নাই। আর আনস্যাটিসফাইড হচ্ছে আমার কারণে আমার আশেপাশে যারা আছে তারা কিন্তু স্ট্রাগল করতেছিল। আমার ফ্যামিলি, আমার টিম, তারপর হচ্ছে আমার মা। মাকে টাকা না দেওয়াটা বড় বিষয় ছিল না। বড় বিষয় ছিল যে আমি আসলে এজ এ ছেলে, বড় ছেলে হিসেবে স্ট্রাগলটা করতাছি এবং মার এই সময় যেখানে আসলে একটু দেওয়া উচিত, বুঝা উচিত। কিন্তু আমি দিতেছিলাম। তখন কিন্তু দিতেছিলাম। মার্চে কিছু দিতেছিলাম। কিন্তু সেটা স্যাটিসফাইড না। চলে আসলো এপ্রিল। এপ্রিলে আমি সবাইকে ৫০ জনকে প্রোডাক্ট দিলাম। দেওয়ার পরে তারা ইউজ করার পরে সবাই বলতেছে ভালো। কিন্তু নট এ সিঙ্গল পারসন ক্যামেরার সামনে এসে বলতে পারতেছে না এটা। বা চাচ্ছেও না। না, না, না আমরা এটা বলব না। ভালো, ভালো হ্যাঁ, ঠিক আছে কাজ করছে। কিন্তু নাহ কি বলবে অনলাইনে এরা মানে মানুষ কি বলবে এসে। কাউকে আনতে পারতেছি না। এর মাঝখান দিয়ে
একটা সমস্যায় পড়েছি। এইটা যদি কোনো উদ্যোক্তা একটু মনোযোগ দিয়ে শুনে, হ্যাঁ, আমি 100% সিউর সে তার লাইফ চেঞ্জ করতে পারবে। একদম গ্যারান্টেড লিখিত। কিসে? সেই জিনিসটা হচ্ছে আমি প্রোডাক্টটা করে আনতাম ইম্পোর্ট। ইম্পোর্টের সম্পর্কে এত বিস্তারিত জানলাম আমি তখন পড়াশোনা করে। এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়গুলা, তারপর হচ্ছে বিএসটি অনুমোদনের বিষয়গুলা। যেমন হচ্ছে আমি যে প্রোডাক্টটি আনি, এয়ারপোর্ট কি আমাকে বের করতে দিবে যদি এটা খারাপ হয় বা মানসম্মত না? অবশ্যই নয়। এয়ারপোর্টে এটা একটা পরীক্ষা হয়েই বের হয়। হুম। তো আমি চিন্তা করলাম যে ভ্যাট অ্যান্ড ট্যাক্স দিচ্ছি আমরা তখন ৳১২০০ করে কেজি। থাইল্যান্ড থেকে ১ কেজি প্রোডাক্টে ৳১২০০ ট্যাক্স নিচ্ছে বাংলাদেশ সরকার। তো আমার প্রোডাক্টের দাম তখন হিউজ বেড়ে প্রায় ৳৫০০-৬০০ চলে যেতেছে। মানে অনেক দাম বেড়ে যাচ্ছে, অনেক। ওকে। তো এইটাকে কমানোর জন্য কি করা যায়? কি প্ল্যান করলেন তখন? তখন মূলত হচ্ছে আমার যে ফর্মুলেশন তৈরি করে দেয় ডাক্তার লি রং, থাই ক্লিনিক নামে একটা ক্লিনিক আছে থাইল্যান্ডে। ওখানে হেয়ার ট্রান্সপ্লান্ট, পিআরপি এবং হচ্ছে এই ধরনের মেডিসিনাল বা মেডিকেটেড প্রোডাক্ট সেল করা হয়। ওকে। তো উনি হচ্ছে ওটার প্রতিষ্ঠাতা। তো উনার সাথে আমি বসলাম। বসলাম যে, "দেখো এখানে যে কস্টিংটা হচ্ছে এটা আসলে আমি নিতে পারছি না। বা আমার মার্কেটিং এর পরে আমার লাভের অঙ্কটা থাকছে না। তুমি কি করতে পারো আমার জন্য?" তো সে বলল, "তোমার সাথে আমি যাই করতে পারি, তুমি আগে বলো যে তুমি আগে একজন কেমিস্ট জোগাড় করতে পারবা কিনা?" বাংলাদেশী। হ্যাঁ, বাংলাদেশে। আমি বললাম যে, "হ্যাঁ, পারবো, কেন পারবো না?" তখন আমার বাসা তো একদম পুরান ঢাকায়। আমি নিয়মিত ঢাকা ভার্সিটির কেমিস্ট্রি বিভাগের সামনে এসে দাঁড়িয়ে থাকছি। স্যারদের জিজ্ঞেস করছে যে, "স্যার আপনাদের পুরান স্যারদের একটু" ওরা বলতেছে, "কেন? তাদের তথ্য আমি তোমাকে কেন দিব? আমি তোমাকে চিনি না, জানি না। যারা বের হয়ে গেছে তাদের তথ্য এটা তো পাচার হয়ে যাচ্ছে।" হ্যাঁ, তো মানে মোটামুটি ১৭-১৮ দিন যা দাঁড়াইতে স্যার বলল যে, "আমি সবারটা দিতে পারব না।" একজন স্যারের মায়া হইল। "সবারটা দিতে পারব না, একজনেরটা দিব।" তো আমি বলি, "সে একজন কে?" তো সে একজন হচ্ছে তোমাদের বেসেরই মানে আমাদের বেসেরই। তখন কিন্তু আমার মানে আমরা বের হয়ে গেছি, আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। আমি বের হয়ে গেছি ৩ বছর হইছে। সো কোথা থেকে পড়াশোনা করছেন? আমি বুরহানুদ্দিন, শেখ বুরহানুদ্দিন চানখারপুল মোড়, ঢাকা মেডিকেলের ঠিক অপোজিটে। তো কাছাকাছি কার্জন হল এগুলো সব কাছাকাছি ছিল। তো স্যার আমাকে শুধু এতটুকু বলল যে, "তোমার বেসে যে ফার্স্ট হইছে এবং যে বাংলাদেশে একদম নামকরা একটা ফার্মাসিউটিক্যাল এ আছিল, সো ও ওখান থেকে চাকরি ছেড়ে দিছে। তোমার মতো উন্মাদ উদ্যোক্তা হবে।" তো আমি বললাম, "আচ্ছা স্যার ওই উন্মাদের নাম্বারটাই আমি চাই।" তো উনি দেওয়ার সাথে যা দেখলাম উনি হচ্ছে হ্যাঁ, অনার্স মাস্টার্স দোনোটাতেই ফার্স্ট ডিভিশন ওকে। এটা এবং রেকর্ড করা নাম্বার। এজন্যই ফার্মাসিউটিক্যালস তাকে নিছে। আমি এটা বুঝতে বাকি রইল না। তো তার সাথে কথা বললাম যে, "দেখেন আমি থাইল্যান্ড থেকে একটা হেয়ার টনিক আনবো মেডিকেটেড প্রোডাক্ট। সো এটা আসতে ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগে। এটা আসার পর মান নিয়ন্ত্রণের একটা বিষয় আছে। আমি যে কাস্টমারের কাছে পৌঁছাবো, হুম। মান নিয়ন্ত্রণের বিষয় আছে।" সে বলল, "দেখো, তুমি যদি ওখান থেকে এটা সিল করে আনো তাহলে ২ বছর সময় পাবা। একটা কাস্টমার এটা ইউজ করার জন্য ২ বছর সময় পাবে। কিন্তু তুমি যদি এইভাবে আনো এটা সর্বোচ্চ ওপেনিং সময় হবে ৬ মাস।" ওপেনিং সময় মানে কি? মানে যেদিন এটা খুলবে, ইউজ করা শুরু করবে এখান থেকে ৬ তারপরে মাসের ৬ মধ্যে মাস। শেষ করতে হবে। আমি কই, "এতে কি কস্ট কাটিং সম্ভব কিনা এটা একটু কথা বলে নিই, তাহলে আমি এই রিস্কটা নিবো।" যে কাস্টমারকে বলব যে ৬ মাসের মধ্যে শেষ করে ফেলেন। তো আমি লিলং এর সাথে আবার গেলাম যে, "আমি কেমিস্ট্রি পাইছি।" তো কেমিস্ট্রি বলতেছে, "হ্যাঁ, সে সত্যিই বলতেছে। আমিও জানি এটা।" হুম। আমি বলতেছি, "কস্ট কাটিংটা কিভাবে করা যায়?" তো ও বলল, "আমি তোমাকে শুধু লিকুইড পাঠাবো। কোন প্যাকেজিং না। অনলি লিকুইড। অনলি লিকুইড।" তো আমি বাংলাদেশ বিমানের সাথে কথা বললাম, নভো এয়ারের সাথে কথা বললাম, আরো অনেকগুলা কাতার এয়ারলাইন্সের সাথে কথা বললাম বা থাই এয়ারলাইন্সের সাথে কথা বললাম। বিশেষ করে যারা থাইল্যান্ডে যাচ্ছে যেসব হুম। প্লেনগুলো এদের সাথে অনেকগুলোর সাথে কথা বললাম, রুলস অ্যান্ড রেগুলেশন পড়লাম। কাস্টম অফিসের সাথে বসলাম। ততদিনে কিন্তু আমার লসের সংখ্যাটা ১০,০০,০০০ পেরিয়ে গেছে। আমি এখন ঋণ ১০,০০,০০০। সিরিয়াসলি? জি, ঠিক আছে? একটা স্থায়ী বিজনেস ছেড়ে ৪-৫ মাস পরে ঋণ। এবং এমনও হচ্ছে এপ্রিল এবং মেতে এই ২ মাসের বেতন আমি কিন্তু আমার টিমকে দিতে পারি নাই। টিম কিন্তু আমার সাথে আছে। হ্যাঁ। স্টিল নাও টিম আমার সাথে। ওই টিমের লোক এখনো আছে আমার কাছে। সো ওরা দেখতেছিল আমার চেষ্টাটা। সত্য কথা এই কারণেই হয়তোবা ছেড়ে যায়। ছেড়ে যায় নাই। হ্যাঁ। তো আমি যখন ওদের সাথে সবার সাথে কথা বললাম, ওরা বলল যে লিকুইডটা আগে জাস্ট একটা আনো। তো একটা হচ্ছে 30 লিটার।
ওকে ঠিক আছে 30 লিটার আমি আনলাম। আনার পরে যখন পরীক্ষা যেদিন আমি পাস করলাম। মানে পাস করা মানে হচ্ছে আমার লিকুইডটা আমার হাতে আসলো। মানে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। তখন হচ্ছে আপনার অক্টোবরের ২ তারিখ। আমি এখনো মনে আছে বৃহস্পতিবার রাত্র। আমি ২০২৩ সালে। ২০২৪ সাল। ২৪ সালে। হ্যাঁ। ওই যে ডিসেম্বরের ১ তারিখে শুরু করা ২০২৩ সাল, এইখানে এসে আমি কস্ট কাটিং করে এটাকে জাস্ট লিকুইডটা নিয়ে আসতে পারছি। প্যাকেজিংটা হচ্ছে আমি চায়না থেকে নিয়ে আসতেছি। আচ্ছা। সো চায়না থেকে প্যাকেজিং আনতাছি, এখান থেকে লিকুইড আনতাছি, অ্যাসেম্বল করতাছি বাংলাদেশে। ওকে। তো এইখানে যে বিষয়টা হলো প্রোডাক্ট থাইল্যান্ডের, প্যাকেজিং চায়না, অ্যাসেম্বল করতেছেন বাংলাদেশে। বাংলাদেশে। এখন প্যাকেজিং এর ভিতরে কি? শুধু হচ্ছে বোতলটা। ওকে। যে লিকুইড বোতলটা ২০০ এমএল, ১০০ এমএল, ৫০ এমএল জাস্ট ইট। এই তেতুলি চ্যানেল থেকে আসে। লিকুইড বা যা আসে সবকিছুই থাইল্যান্ড থেকে। স্টিকার বলেন সবকিছু। তো এখানে মোটামুটি অক্টোবরের ২ তারিখ ৩ তারিখের মধ্যে আমি প্রোডাক্ট হাতে পেয়ে যাই। হুম। ওইদিন রাত্রে আমি অ্যাড রান করি। আপনি বিশ্বাস করবেন না এতটা ভালো রেসপন্স আসছে ওই যে এডের। কারণ হচ্ছে মানে আমি মোটামুটি মানুষের সাইকোলজি নিয়ে তখন পড়াশোনা করতে এবং চারপাশে ঘাঁটতে একটা জিনিস বুঝতে পারতেছিলাম। মানুষ রেজাল্ট ড্রিভেন অ্যান্সার চায়। ইয়া। হুম, আপনাকে যদি এখন বলি যে ভাই একটু পানি খান এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, আপনি খাবেন না। কিন্তু আপনাকে যদি একটা কোল্ড কফি দেই যেটার মধ্যে চিনি আছে, আপনি এটা খাবেন। যদিও এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মজা লাগতে হবে সোজা কথা। এক্সাক্টলি। সো এই জায়গা থেকে ভাই যে বিষয়টা হইলো যে আমি যখন এটা দেওয়া শুরু করলাম ১ম এ ৪ তারিখে একদিনে আমার যেই পরিমাণ সেল হয়েছে, ওইটা দিয়ে আমি আমার ঋণ পরিশোধ করার মতো এবিলিটি হয়ে গেছে। সিরিয়াসলি? একদিনেও কত ইউনিট সেল করছেন? আমি ওই দিনে $৫০ এ আমি এড রান করেছিলাম ওকে। মাত্র। ওই দিনের ইউনিট ছিল ৪৪৫ ১ম দিন। দ্বিতীয় ওকে। দিন ৫১০। এরপরে এটা অবশ্যই যেই বিষয়টা উদ্যোক্তাদের আমি বলতে চাই এটা হুম। যে প্রতিটা কনটেন্টের ১ম এ কিন্তু আপনি হিউজ পরিমাণ রেজাল্ট পাবেন যদি সেটা ভালো হয়। এটা কিন্তু সময়ের সাথে আস্তে এটা কিন্তু ডলার কস্টিং হিউজ বাড়ে। যেমন এখন ওই কনটেন্টে আমি একটা সেল করতে গেলে আমার প্রায় ৳৫০০-৬০০ খরচ হয়। এই পরিমাণ ডলার ওই সেম কনটেন্টই। সো অতি উৎসাহিত হওয়ার দরকার নেই। সেম কনটেন্ট কিন্তু আপনার বারংবার করে যেতে হবে। কাস্টমারকে বুঝানোর যে প্রসেসটা কারণ একটা কনটেন্ট আপনাকে একটা সময় হিউজ রেজাল্ট দিবে। এইটা দিয়ে যদি আপনি আপনার খরচ বাড়িয়ে ফেলেন, টিম কস্ট বাড়িয়ে ফেলেন, জীবনের চলাচল বাড়িয়ে ফেলেন, এইটা কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়ায় পরে এসে। কারণ এই রেজাল্টটা কিন্তু আজীবন থাকবে। আজীবন থাকবে না। সো এইটা যেমন আমার রেজাল্ট ১ মাস পরের থেকে ডাউন হওয়া শুরু হইছে। কিন্তু আমি তো বুঝতে পারতাছি যে কোন প্রসেস এ গেলে রেজাল্টটা আসতেছে। আমি ওই প্রসেস এ আবার গেছি। আবার রেজাল্ট আসা শুরু হইছে। সো ওই অক্টোবরের ৪ তারিখে ধরেন আমার হ্যাপি লাইফ শুরু হইছে। সাকসেস যে সেটা নতুন ইউনিক প্রোডাক্টকে আসলেই বাংলাদেশের মানুষকে দিতে বুঝতে পারতেছে। পারতেছি। যে এইটা আপনার চুলের সমস্যার 100% সমাধান করবে। এটা মেডিকেল সায়েন্স এর অ্যাপ্রুভড প্রোডাক্ট। মিনক্সিডিল 5 ছাড়াও আরো অনেকগুলো উপাদান আছে। সবগুলার মিশ্রণকে একসাথে আমরা একটা নাম দিয়েছি। আমাদের ব্র্যান্ডের সাথে যায় সেটার নাম হচ্ছে হেয়ারেন্স এর হেয়ার টনিক। এই কথাটা যাতে এক বাক্যে বলা যায় এইজন্য আমরা হেয়ার টনিক নাম দিয়েছি। ওকে। তো এগুলো হচ্ছে ৮-১০ টা উপাদানের সমন্বয়। যেমন ৮-১০ টা উপাদানের সমন্বয়ে আপনি কি বলতে পারেন? সো আমরা চিন্তা করলাম যে আমাদের নাম যেহেতু দিয়েছি হেয়ারেন্স, তে এইচ দিয়েই যদি প্রোডাক্টের নামটা হয় তাহলে একটানে বলা যাক। ওই ক্ষেত্রে গিয়ে আমরা নাম দিয়েছি হেয়ারেন্স এর হেয়ার টনিক। তো ওই হেয়ার টনিকটা যখন যে সেল শুরু হলো, লাইফের সবচেয়ে সুখকর সময়টা আমার শুরু হয়েছে। যেখানে আমি পার ডে ১০ লাখ, ১২ লাখ টাকাও সেল করতে পারতেছি। এবং সেটা বেশি দিন টিকে নাই। কেন টিকে নাই? সুখটা তখনই হয় যখন আপনার হাতে টাকা আসে, এটা মানুষ হুম, ফিল করে। কিন্তু সুখটা তখনই হয় যখন আপনি আপনার ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারেন। হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে আমি ফুটাইতে পারিনি। বলতে পারেন যে কেন? কেন? অক্টোবরের ২৫ তারিখ আমার মা মারা যায়। ও! ওই যে উনার জার্নিটা ২০২৩ সালের শেষ দিকে ক্যান্সার যখন আবার শরীরে বাধা বাঁধলো আবার বাসাবাতে? হ্যাঁ। এই বাসা বাঁধার পরে উনার হাত ফুলে যায়, শরীর ফুলে যায়, কিডনিতে পানি চলে আসে এবং উনি শেষ টাইমে মানে শেষ ৩-৪ মাস পুরো অক্সিজেনের উপরে ছিল। যেদিন মারা যায় ওদিন শুক্রবার ছিল। তো আমি সাধারণত শুক্রবারে তখন তো যেহেতু বিজনেসটা মাত্র স্টার্ট হয়েছে, আমি ঢাকায় ছিলাম, মা চাঁদপুরে।
তো আমি এই বিজনেসে হিউজ পরিমাণে সময় দিচ্ছিলাম। তো কেন জানি না নাস্তা খেতে গিয়ে মনে হইলো যে মাকে দেখা উচিত। কারণ আমি বিশেষ করে বৃহস্পতিবারে যাইতাম চাঁদপুরে। শুক্রবার থেকে শনিবারে চলে আসতাম। যেকোনো কারণবশত ওই সপ্তাহে যাওয়া হয়নি। তো মনে হলো যে একটু যেয়ে দেখে আসি। তো আমি রওনা দিলাম। মাঝখানে হচ্ছে আপনার আমি জুমা পড়েছি। দেন ৭ঃ০০ বাজে বাসায় গিয়েছি। যাওয়ার পরেই আমার মা আসলে আমার ফেস দেখে বলছে, "ভাত খাওনি না?" আসলে আমি খাইনি। আমি রাস্তায় ছিলাম। আচ্ছা। আমি বলতেছি, "না।" তো বলতেছে যে, "খেয়ে নাও।" আমি বলতেছি, "না, আমি ঘুমাবো।" তো আমার খালামণি, বাবা সবাই একটু জোর করতেছে যে, "খাও, ভাতটা খেয়ে নাও।" আমার মা বলছে, "আমি আমার ছেলেকে চিনি, ও এখন আর খাবে না। ও ঘুমাইতে হবে। ও ঘুমায় না, খাওয়াটা বেশি ইম্পোর্টেন্ট না।" তো আমি ঘুমাইতে গেলাম। এই ঘুমের মধ্যেই হঠাৎ করে ডাক দিল খালা যে, "তোমার আম্মু কেমন করতেছে দেখো।" তো ৭ঃ০০ ৭ঃ৩০ সময় মা মারা গেল। তো আমার কাছে সাকসেসের যদি আমি ডেফিনিশন চিন্তা করেন, আমি সাকসেসের ডেফিনিশন চিন্তা করব যে ফ্যামিলি, হ্যাপি রাখা। আসলে আল্লাহ মানে মৃত্যু তো অনিবার্য সেটা আপনার আর আমার জন্য। আমি কখনোই মৃত্যু নিয়ে ইমোশনাল হই না এবং আমি একদম গ্যারান্টি দিয়ে বলব যে এই কথাটা আমি যতজনের কাছে বলছি আমার কখনোই চোখের পানি আসেনি। আর এর একমাত্র কারণ মৃত্যু অনিবার্য। আল্লাহ তাআলা আমার জন্য যেহেতু এটা লিখে রেখেছেন অবশ্যই এর ভিতরে ভালো কিছু আছে। সেটা হয়তোবা ইনস্ট্যান্ট আমি খুঁজে পাই না। বাট সময় অনুসারে পাবো। তো ডাক্তার বলল যে ভিতরের যে শরীর এটা 65 থেকে 70% প্রায় গলে গেছে ক্যান্সারে। গলে যাওয়া মানে একদম পচন ধরে গেছে। উনি যতদিন বাঁচত উনার কষ্টটা আরো বাড়ত। আল্লাহ তাআলা হয়তোবা যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন। এজন্য আমি বলব আলহামদুলিল্লাহ যে উনি আসলে ডিসিশনটা হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য উনার জন্য সম্ভব। মঙ্গলকর নিয়েছে। তো হেয়ারেন্স এর যাত্রাটা সেখান থেকে শুরু এবং আমি আপনাকে হ্যাপিলি বলতে পারছি যে বাংলাদেশের তেলের বাজারে যারা আছে এখন স্টিল নাও অনলাইনে, হ্যাঁ, তাদের একটা গ্রুপ আছে। তারা কাস্টমার সেগমেন্ট এবং কাস্টমারদের বর্তমান অবস্থা। কারণ বিষয়টা কি বিজনেসটা কিন্তু সবসময় এরকম চলে না। কখনো এটা উঠে আবার কখনো এটা নামে। কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার স্কিলস এর জন্য। এরকম হয়ে যায় না। একদমই ডাউন হয়ে যায় না। এটা যদি হয়, সিউর থাকেন আপনার স্কিলস নাই। যেমন আমারটা হয়েছে। আমার ১ম টা কিন্তু এরকমই যাচ্ছিল। ফুললি মাইনাসে। এটা হইছে আমার স্কিলস ছিল না। আমি আসলে একটা প্রোডাক্ট আমার ভালো লাগছে নেমে গেছি। এটা মানে একটা ইমোশন কাজ করছে। আরে আমার তো ভাল লাগতেছে, আরো ১০ জনের ভালো লাগবে। কিন্তু ১০ জনের যে বুঝাইতে পারবো, এই স্কিলসটা তো আমার মধ্যে ছিল না তখন। এই স্কিলসটা যদি আপনার তৈরি করা থাকে, তাইলে আপনি সাইকোলজিটা বুঝবেন। যেমন আমি ফিল করি যে, যেমন আমি আপনার পডকাস্টে কেন এসেছি? যদি এই জিনিসটা আপনি আমাকে জিজ্ঞেস করেন যে, "মাসুদ ভাই অ্যা পডকাস্টে সিয়াম কেন আসলো?" আমার আসার একমাত্র কারণ হচ্ছে আমার প্রোডাক্ট যেটা আছে, যেটা দিয়ে আমি মানুষকে হেল্প করতে পারতেছি, এইটার ডিটেইল কথা বলতে গেলে এট লিস্ট 30 থেকে 35 মিনিট লাগে। yeah, কিন্তু আমাদের কনটেন্ট এ কিন্তু ওই 35 মিনিট সময় আমি পাই না। yeah, এটা খুব বড় একটা অপরচুনিটি। আর এছাড়াও সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার প্রশ্নের মধ্যে একটা ইমপ্যাক্ট আছে। আপনার হুম, যখন প্রশ্নগুলো আমি শুনি, জানি যে আসলে এ একদম টু দ্যা ড্রিভেন প্রশ্ন। মানে এইটার প্রশ্ন এখন এই সময় এই প্রশ্নটাই হওয়া উচিত। ঠিক আছে? এই জিনিসটা যখন আমার কাস্টমার বুঝতে পারবে, আমি ফিল করব যে হ্যাঁ, ওরে আমি তথ্যটা দিতে পারছি। যে হোক না হোক। জি, যেমন যেমন হচ্ছে ধরেন প্রতি বছর ২৪ লাখ স্টুডেন্ট ঢাকায় আসে। পড়াশোনা করার জন্য, ভর্তি পরীক্ষার জন্য কেউ ন্যাশনাল ভার্সিটিতে, কেউ প্রাইভেটে, কেউ সরকারি, পাবলিকে ভর্তি হয়। এই যে মফস্বলে বেড়ে উঠেছে, যেমন আমি চাঁদপুরে বেড়ে উঠেছি। এখানে আসার পরে খাবার, মেস লাইফ, নতুন করে ওয়াইফাই পায়, সারাদিন ঘরের ভিতরে থাকে, নো ক্রিকেট, নো ফুটবল। মানে এই মেসাকার লাইফে ওর সমস্যা হবেই আমি জানি। এক্সাক্ট। সো এই সমস্যাটা হয়তোবা এখন হচ্ছে না। ও ৪ বছর পড়াশোনা করার পরে যখন চাকরিতে যাবে, তখন ফেস করবেই। তখন দেখবে তার চুল পড়া শুরু হয়ে গেছে। এখন এরকম কাস্টমার আমার কাছে মানে একদম লিটারেলি এভাবে বলতেছে, "ভাই যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র লুকের কারণে আমি আমার প্রমোশনটা পাই।" তো এখন একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট এর কাছে আপনি কি টাক নিয়ে যাবেন ভাই? এটা আসলে কেমন লাগে? সেটাই। এটা ইমপ্রেশন এর একটা বিষয় আছে। সে গার্মেন্টস এ জব করতেছে। এখন বলতেছে ভাই ইন্টারন্যাশনাল একটা ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টরে আমি জোগাড় করেছি, আমি কথা বলছি। ডিল ডান করবে আমাকে নিচ্ছে না। বলতেছে ইমপ্রেশন নষ্ট হবে। বলেন তো ভাই এটা কোন কথার ভিতরে পড়ে? আমি বলতেছি যে, ঠিক আছে আপনি ট্রাই করুন।" তো আপনি মনে হবে যে এই বিজনেসটা দিয়ে আমি কি পাইছি? আমি বলব যে আমি এই পর্যন্ত প্রায় ২০ থেকে ৩০ টা বিয়ের অফার পাইছি।
আরেকজনের। মানে ভাই আপনার বিয়েটা একটু আইসা খেয়ে যান। কেন আমি আপনার বিয়ে খেতে আসবো কেন? বিয়ের দাওয়াত পাইছে। হ্যাঁ, হ্যাঁ। বিয়ের দাওয়াত পাইছি ৩০ টা। কেন খাবো ভাই? কি হইছে? এতদিন বিয়ে হইতো না, এটা ইউজ করছি, চুল গজাইছে, আলহামদুলিল্লাহ আমার বিয়েটা হচ্ছে। এটার জন্য আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করতে চাই না। আপনি আমার বিয়েতে উপস্থিত থাকলে খুশি হব। আমি ২-৩ জনের কাছে গেছিও। আমি হ্যাপি যে আসলে একটা ইমপ্যাক্ট রাখতে পারছি। বিশেষ করে যাদের চুলের সমস্যা তাদের ভিতরে। জি। কিন্তু এই যে যেই প্রশ্নগুলো আমার কাছে আসে যে ভাই আমার কাস্টমার প্রায় আচ্ছা, আমরা আগে যদি আপনার প্রোডাক্টের প্রাইসিং নিয়ে যদি বলেন যে প্রাইসিং প্রাইসটা কেমন? কোন প্রোডাক্টের কেমন প্রাইস? আচ্ছা এটা নিয়ে যদি বলেন। প্রোডাক্টের প্রাইসিং এ যদি আমি বলতে আমরা ৩ টা সেগমেন্ট রেখেছি। বিশেষ করে যারা তেল ইউজ করতে অভ্যস্ত হয়ে গেছে, হুম, তারা আমাদের টেস্টার প্যাকেজটা যারা নিতে চায়। যে আমি নতুন কিছু ইউজ করব দেখি না কেমন। ওকে। সো এই টেস্টার প্যাকেজটা হচ্ছে আমাদের ৫০ এমএল মাত্র। এটা হচ্ছে ৳৬৯৯ রেখেছি। আর হ্যাঁ, যারা বেসিক স্ট্যান্ডার্ড মানে একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা ইউজ করলে সে একটা পরিবর্তন বুঝতে পারবো নিজের ভিতরে। সেটার জন্য হচ্ছে আমরা ৪৫ দিনের ১০০ এমএল এর জন্য রেখেছি। সেটা হচ্ছে ৳৯৯৯। আর ফুল প্যাকেজ মানে 90 ডেজ একদম 100% হেয়ার গ্রোথ সলিউশন এর ফুল প্যাকেজটাই হচ্ছে ৯০ দিনের হয়। ওইটার জন্য আমরা ৳১৪৯৯ রেখেছি। এবং আমরা এই মুহূর্তে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছি। আর এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে পাঠাও আমাদেরকে এই সহযোগিতা করছে। যে পাঠাওয়ার ডেলিভারি সেকশনটা ওরা আমাদেরকে ডেলিভারি চার্জটা অনেকটাই কমিয়ে দিয়েছে। নতুন কিছু একটু সহযোগিতা করলো হয়তো। ব্র্যান্ড ডেভেলপ করছেন সেই জায়গা থেকে পাঠাও জি, সাপোর্ট জি, জি, দিচ্ছে। জি। ওখানে ক্যান সাপোর্ট থেকে শুরু করে ভালো একটা সাপোর্ট দিচ্ছে আমাদের ওরা। একটা প্রোডাক্ট ৳১৪৯৯ যে প্রোডাক্টটা কেউ কিনলো, সে কতদিন ইউজ করবে ওটা? করতে সে পারে? ইজিলি ৯০ দিন ইউজ করতে পারবে। কারণ হচ্ছে এই ওটা ৩ মাস। জি, পুরো ৩ মাস। এই ২০০ এমএল এর স্প্রেটা সে ১০ থেকে ১৫ টা করে যদি প্রতিদিন ইউজ করে, ৯০ দিনের পরেও থাকে। আমি বলব যে ৯০ দিন টানা ইউজ করলে সে স্যাটিসফাইড একটা রেজাল্ট পেয়ে যাবে। ছে আর এখন যে বিষয়টা নিয়ে মানে খুব গুরুত্বপূর্ণ কাস্টমার সেগমেন্টের যে বিষয়টা, আমরা এখন পর্যন্ত এই অক্টোবরের ৪ তারিখ থেকে যেখানে আমার বিজনেসটাকে নতুন রূপে শুরু হয়েছে, যদিও স্ট্রাগল করতেছিলাম ডিসেম্বর থেকে। অক্টোবরের ৪ তারিখ থেকে যে আমরা শুরু করেছি, এখনো কিন্তু আরেকটা অক্টোবর আসেনি। আমরা আগস্টে বসে কথা বলছি। সো এই পর্যন্ত আমরা ৩০,০০০ ইউনিট সেল করে ফেলেছি। ৩০,০০০ জি। অর্থাৎ এখন ১ বছর হয়নি না এর ভেতরেই জি, ৩০,০০০ জি। ইউনিট। এখন এইখানে কিন্তু ৩০,০০০ শুধু প্রোডাক্ট না। আমি আবারও বলতেছি বাট প্রোডাক্টের ৩০,০০০ কাস্টমারকে আপনি প্রোডাক্ট জি, পাঠাইছেন। জি, জি। আর এখানে টোটাল ইউনিট কত ইউনিট সেল করছেন? আমি বলব যে হেয়ার টনিক ৩০,০০০ই। হেয়ার টনিকের সাথে আমরা আরেকটা প্রোডাক্টও দেই। সেটা গিয়েছে আরো ১৫,০০০ ইউনিট। মানে ওকে, প্রায় 50% কাস্টমার আমাদের 2nd প্রোডাক্টটা নিচ্ছে। এবং 2nd প্রোডাক্টটা কি? এইটা খুব আনন্দের একটা বিষয়। সেকেন্ড কি এটা? আচ্ছা, 2nd হচ্ছে শ্যাম্পু। এখন সবাই আমাকে বলতেছে, "ভাই আপনি বলতাছেন শ্যাম্পু ইউজ করতে না। আপনি এখন আবার শ্যাম্পু বিক্রি করতেছেন।" এটা সেটাই তো। সো মূল বিষয়টা হচ্ছে বাজারে যে শ্যাম্পু গুলো আছে যেমন আমি ব্র্যান্ডের নাম নিব না। যে শ্যাম্পু গুলো আপনার মিনি ব্যাগ আকারে বাজারে পান সবগুলার পিছনে একটা উপাদান দেখতে পাবেন সেটার নাম হচ্ছে সালফেট অথবা প্যারাফিন। এইটা দিয়ে যদি আপনি গোসল করেন অনেক ফেনা হবে ডিটারজেন্টের মতো। তো আপনি যখন চুলটা শুকিয়ে ফেলবেন ধোয়ার পরে দেখবেন রুক্ষ শুষ্ক হয়ে আছে। অনেকটা রুক্ষ। কারণ কি? আপনার যত ডাস্ট ছিল, আপনার সেবাম ছিল, অয়েল ছিল চুলে এগুলো চলে গেছে। এখন আপনি বলবেন সেবাম এবং অয়েল কি? একটু ডিটেইলে বলতে হয়, আমাদের শরীর আমাদের চুলকে সিল্কি রাখার জন্য এক ধরনের তেল নির্গত করে। সেটাকে বলা হয় সেবাম। এই সেবাম যখন পরিষ্কার হয়ে যায় শ্যাম্পুর মাধ্যমে তখন আপনার চুল রুক্ষ হয়ে যায়। হয়েছে। আর রুক্ষ হওয়ার অর্থ হচ্ছে সেটা ভঙ্গুর হবে। আজ না হোক কয়েকদিন পরে ভঙ্গুর হবে। কিন্তু ভঙ্গুর হবে এটা লিখিত। সো আমাদের শ্যাম্পুটা হচ্ছে একটা মেডিকেটেড সলিউশনই হেয়ার টনিক এর মতনই সেটাও হেয়ার এন্ড সেটাও লিকুইডটা আসে থাইল্যান্ড থেকে। সেম এভরিথিং সেম। এটা হচ্ছে সালফেট ফ্রি মেডিকেটেড শ্যাম্পু। আচ্ছা। এখন এটা আমাদের আনার প্রয়োজন কেন পড়ল? এইটার উত্তর দেই। আপনি বাংলাদেশে যতগুলো এড দেখবেন শ্যাম্পুর যে চুল খুশকির জন্য, চুল পরিষ্কারের জন্য, সিল্কি এবং শাইনিং এর জন্য আপনি যদি ফার্মাসিউটিক্যালস শ্যাম্পু ইউজ করতে চান, তখনও দেখবেন যে খুশকির জন্য আছে, অ্যালার্জির জন্য আছে, ফাঙ্গাসের জন্য আছে। বাট যার চুল পড়ে টাক হয়ে যাচ্ছে তার জন্য কোনো শ্যাম্পু স্পেসিফিকলি নাই। নাই। সো এই ক্ষেত্রে তার জন্য লাগবে একটা মেডিকেটেড শ্যাম্পু। এই মেডিকেটেড শ্যাম্পুটা হচ্ছে আপনার ফেনা হবে না। ফেনা হইলেও খুবই কম।
আচ্ছা। ফেনাটা মূলত হচ্ছে ডিটারজেন্ট জাতীয় একটা বিষয়, যেটার মধ্যে অনেক ফেনা হয়। আর ফেনাটা হইলে আপনার চুল রুক্ষ। আর চুল রুক্ষ মানে যার অলরেডি চুল নেই, তার চুল যদি আরো রুক্ষ হয়, সেটা আরো ভঙ্গুরের দিকে যাবে। তো এই ক্ষেত্রে তেলের ইন্ডাস্ট্রিতে যারা আছে, তাদের আমাকে নিয়ে একটাই কথা যে, "আমাদের কাস্টমার বা আমরা সেল করি, তেল সেল করি তোমার কাছে যাওয়ার জন্য।" আমি কই, "এটার অর্থটা বুঝলাম না।" একজনে হাইসা, হাইসাই বলতেছিল। তো ওরাও জানে যে তেল সেল করার পরে কাস্টমারের রেজাল্ট স্যাটিসফাইড হবে না, না, না। সো যখন একটা যে মানুষ তেল ইউজ করে স্যাটিসফাইড হবে না, তখন সে বিকল্প খুঁজবে। আর বাজারে বিকল্প আমিই আছি। তো এই বিকল্পটা আমি কিভাবে বলতেছি, এইবার আসেন যেখানে আমি খরচ করেছি। এই ফর্মুলেশন আমি খরচ করেছি। হ্যাঁ, ব্র্যান্ড নেমে আমি খরচ করেছি। আপনি চাইলেও XYZ কেউই এখন থাইল্যান্ড থেকে এই লিকুইডটা আনতে পারবে না। আনতে পারলেও অন্য নামে আনতে পারবে। এই হেয়ার টনিক নামে আনতে পারবে না। হেয়ার টনিক নামটা আমরা নিয়ে নিয়েছি। সো সিরিয়াসলি? জি। সো মানে বাংলাদেশে হেয়ার টনিক নামটা আপনাদেরই? হেয়ারেন্স এর হেয়ার টনিক। হ্যাঁ, এখন আপনি যদি দিলেন যে মাসুদের হেয়ার টনিক, ঠিক আছে? এটা নাম দিতে পারবেন। কিন্তু আমি যদি আপনার নামে কেস করি আপনি বাধ্য। এখন হ্যাঁ, অলরেডি একটা কয়েকটা পেজও দেখেছি। যেখানে নাম লেখা আছে বাংলায় হেয়ার টনিক কিন্তু বিক্রি করতেছে তেল। কারণ আমি চাইলে উনার নামে কেস দিতে পারি। কিন্তু চাচ্ছি না। কারণ হচ্ছে কি মানে কারো রিজিককে আপনি বন্ধ করে নিজে আসলে বড় হওয়া যায় না। এটা স্বাভাবিক। ঠিক। তো উনি ওনার মতো করতেছে। কিন্তু এই হেয়ার টনিক আমাদের যে লিকুইডটা, এই লিকুইডটা সত্যিই আসলে কোনোভাবেই আপনি রিচ করতে পারবেন না। যদি বলেন কেন? কারণ আমরা সবগুলা ডিট করা এবং একেকটা ডিট যদি সে ভাঙে, আমি যে রেমুনেশন লিখে রাখছি, এটা অবাস্তব একটা রেমুনেশন। যে আপনি যদি আমার ডিটটা ভেঙে ফেলেন, তাহলে আপনার রেমুনেশন দিতে হবে এটা। আর ঠিক আমিও যদি ওই ফর্মুলেশন উনার থেকে না নিয়ে XYZ অন্য কারো কাছ থেকে নিতে যাই, আপনি যদি এখন এই লিকুইডটা নিয়ে চায়না যান, আপনি সিউর থাকেন এই চায়না থেকে এটা তৈরি করে আনা সম্ভব? কিন্তু আমি যদি এরকম করি আমার জন্য ঠিক সেম রেমুনেশন। সো আমরা ২ জন ২ জনকে আবদ্ধ করে রেখেছি যাতে আমাদের বিজনেসটা একটা বিগ হয়। তো আমি বিশ্বাস করি অবশ্যই বিগ হবে। আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন আছে। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বললাম, আমাদের যারা টনিক শেষ হয়ে যায় টনিকও নিচ্ছে আবার 2nd টাইম। তারপরে 2nd প্রোডাক্ট হিসেবে শ্যাম্পুও নিচ্ছে। আমরা কিছুদিনের মধ্যে আমাদের 3rd প্রোডাক্ট সেটা হচ্ছে হেয়ার সিরাম। যা আমরা হচ্ছে রাতে হেয়ার টনিক দেই, হুম। সকালে উঠে শ্যাম্পু করতে বলি। তারপরে কিন্তু দেওয়ার জন্য তার চুলে কিছুই নেই। তো এইজন্য তারা অনেক কাস্টমারই বলে যে, "আমরা দিনের বেলায় কি দিব?" তখন আমরা হেয়ার সিরাম আনার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ এনেছি। আমাদের হেয়ার সিরামটাও খুবই কম স্বল্প আকারে যাচ্ছে বাট শুরু হয়ে গেছে যাওয়াটা। আমাদের বাংলাদেশের যদি ছেলেদের কথা বলা হয়, অলমোস্ট 70 থেকে 80% ছেলেদের চুল পড়ার সমস্যা আছে। জি, সেটা হতে পারে মোস্ট অফ দ্যা টাইম দেখা যায় যে আ ব্যাড লাইফস্টাইল প্লাস আ পলিউশন একটা ফ্যাক্ট। আর 30-40% মেয়েদের চুল পড়ার সমস্যা আছে। সো আপনারা অ্যাকচুয়ালি এবং আরেকটা সেগমেন্ট আছে যাদের পৈতৃকভাবে মানে বংশগতভাবে তাদের চুল পড়ে একদম টাক হয়ে যায়। সো অ্যাকচুয়ালি আপনি এর আগে যেটা বলছিলেন যে যাদের বংশগত সমস্যা আছে তাদের সলিউশনটা কি পসিবল? যে আমার বাপের সাপোজ ৫০-৬০ বছর বয়সে আ চুল পড়ে গেছে, একদম টাক হয়ে গেছে। এখন আমার বয়স আ এখন সাপোজ 20 বা 21 এরকম হতে পারে। সো আমি যদি আ 30 বা 35 বয়স হয়, আমার চুল পড়ার একটা সম্ভাবনা আছে। রাইট? তো এই জায়গা থেকে সলিউশনটা আসলে কি? আচ্ছা। ১ম বিষয় হচ্ছে আমাদের আ প্রতিটা মেইল হরমোনের মধ্যে টেস্টোস্টেরন হরমোন সম্পর্কে আমরা সবাই জানি। ইয়া ৩৫ এর পরে এটা কমতে থাকে, ৪০ এর পরে এটা নাই এর বরাবর চলে যায়। তো যারা প্রতিনিয়ত সুস্থ লাইফস্টাইল গঠনে কাজ করতেছে, তাদের কাছে আবার এটা থাকে। সো যদি আপনার শরীরে টেস্টোস্টেরন শূন্য হয়ে যায়, তখন আর আপনাকে কোনো প্রোডাক্টই কাজ করবে না। এটা আমি লিখিত দিতে পারি। আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্টও করান, এটা আপনার কাছে সর্বোচ্চ লাস্টিং করবে ৬ মাস, ওই চুলও মরে যাবে। সো এইটা যদি আপনি বয়স থাকতে সমাধান না করেন, সময় থাকতে সমাধান না করেন, পদক্ষেপটা না নেন, তাহলে এটা হিউজ একটা ম্যাসিভ প্রবলেম এ আপনার সামনে চলে যাবে। আচ্ছা, একটাই সমাধান তো হওয়া উচিত। সমাধান ৩ টে কেন? মিনক্সিডিলও হয়, পিআরপিও হয়, হেয়ার ট্রান্সপ্লান্টও হয়। আসলে কি যারা ১ম এই বুঝতে পারে যে আমার চুল পড়া হিউজ শুরু হয়ে গেছে, স্টেপটা নিয়ে নিছে, তাদের জন্য মিনক্সিডিল সমৃদ্ধ এই হেয়ার টনিকটা দুর্দান্ত কাজ করে।
কিন্তু একদমই নেই। বয়স হইছে ৫৫, হার্টের সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা আছে। সে এখন চুল চাচ্ছে। সম্ভব না। সম্ভব। ওকে। আমরা হিউজ কাস্টমারকে রিফিউজ করি। আপনি যদি বিশ্বাস করেন আমাদের কাছে যদি অর্ডারের সংখ্যা দেখেন ৫০,০০০ প্লাস ইউনিট আমার কাছে অর্ডার আছে। আমি ২০,০০০ কে ক্যানসেল করছি শুধুমাত্র এই লজিকে। আর আমার কথা হচ্ছে যাকে আমি প্রোডাক্ট দেব সে যদি কাজ না হয়, আমি হয়তো কিছু টাকা ইনকাম হচ্ছে। কিন্তু আমার কমসে কম হলেও ১০ জন থেকে ১৫ জন কাস্টমার 100% হারাচ্ছে। কারণ যার কাজ হয়ে যায় তাকে আমি রিভিউতেও আনতে পারি না, তার কাছ থেকে কোনো তথ্য নিতে পারি না। যার কাজ হয় না সে কিন্তু আমাকে ছাড়ছে না। ব্যাকস ওয়াইজ কাউকেই ছাড়বে না। সে কিন্তু তার কলিগদের বলবে, তার বাসার মানুষকে বলবে, তার আত্মীয়স্বজনকে বলবে। যখনই চুল পড়ার সমস্যা নিয়ে কথা উঠবে, সব ভুয়া, কোনো কাজ করে না। আমাদের কাছে যত কাস্টমার আসছে সবাই বলছে যে, XYZ এই পেজ থেকে প্রোডাক্ট নিছি, এই পেজ থেকে প্রোডাক্ট নিছি, এখন আর কল ধরছে না। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন, রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত কাজ করার জন্য আমি কর্মী রেখেছি। নট এ সিঙ্গেল সেকেন্ড আমি কাস্টমার সাপোর্ট বন্ধ করিনি। 24 আওয়ার্স। জি। অনেকে মুখে বলে 24 আওয়ার্স কিন্তু থাকে না। কিন্তু আমি জাস্ট ওইখানে যে রাত্রে ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত আমার পরবর্তী অফিস শুরু হওয়ার আগ পর্যন্ত থাকবে। এবং সেটা কিন্তু কোনো বন্ধের দিন নাই। যেমন আজকে শুক্রবার আপনার সাথে আমি বসে কথা বলছি। আজকেও আমার অফিস চলতেছে রানিং। সো এইখানে আমি যে বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে চাচ্ছি যদি বয়স বা সময় থাকতে যদি এটা সমাধান না করে, পরে যখন এটা বিকট আকার ধারণ করে, তখন যাতে সমাধান করতে না চায়। তখন অর্থ দিয়েও সমাধান হবে না। আমি একজনের নাম নিচ্ছি, হ্যাঁ, যদিও অনেক রেসপেক্টেড মানুষ এবং সত্যিকার অর্থে উদাহরণ দিয়ে বুঝানোর জন্য নিচ্ছি। আমরা বাংলা সিনেমার ভিলেন একজন আছে, যার নাম হচ্ছে মিশা সওদাগর, সবাই চিনি। অনেক শ্রদ্ধেয় একজন লোক, অভিনেতা আর বাংলা সিনেমাকে অনেক কিছু দিয়েছেন লোকেরা। তো উনি এই বয়সে এসে যখন উনার চুল পড়ে যাচ্ছে, উনি বাংলাদেশের খুব স্বনামধন্য একটা প্রতিষ্ঠান থেকে লেজার ট্রিটমেন্ট থেকে করাইছে আরকি। যেটার জন্য চুল উঠে আরকি। সো পিআরপির মাধ্যমে এই লেজার ট্রিটমেন্টটা সে করাইছে। তার চুলও উঠছে, কিন্তু এখন আবার পড়ে গেছে। তো ওই যে বললাম, একটা বয়সের পরে আপনার যখন প্রেশার হাই, আপনার যখন ডায়াবেটিস আছে, আপনার যখন হার্টের রোগী আপনি, আপনি নিয়মিত হিউজ পরিমাণ ওষুধ খাচ্ছেন। এখন চাচ্ছেন আপনার সাথে যে এই বিষয়টা ঘটুক। আপনার শরীরে ওই হরমোনটাই নাই যেটা আপনার চুল উৎপাদন করবে। এখন এই জায়গাটায় অনেকের প্রশ্ন থাকে যে, আপনি কিভাবে এত কনফিডেন্টলি বলছেন চুল উৎপাদন হবে? তো আমি বললাম যে, "আমি লেখাপড়া করছি এই কারণে।" "লেখাপড়া ইস গুড এনাফ?" আমি বললাম যে, "না।" তাহলে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেন। সো আমি সংজ্ঞাটা এভাবে তৈরি করেছি। হেয়ার ফলিকল মানে হচ্ছে চুলের গোড়া। চুলের গোড়া থেকে যখন চুলটা ঝরে যায়, সেই ফলিকলটা মৃত হয়ে যায়। সেই মৃত ফলিকলের নিচে যদি আপনি রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে পারেন, তাহলেই কেবল সেখান থেকে নতুন চুল গজাতে পারবে কারণ ফলিকলটা আবার জাগ্রত হয়েছে। আর রক্ত সঞ্চালনের একমাত্র উপায় হচ্ছে মিনোক্সিডিল স্প্রে করা, পিআরপি থেরাপি নেওয়া অথবা হেয়ার ট্রান্সপ্লান্ট করা। আর মিনোক্সিডিলের সাথে অনেকেই ডার্মা রোলার ইউজ করতে বলে বিভিন্ন ডাক্তাররা। বাট আমরা এটা বলি না। আমরা বলি নিম কাঠের চিরুনি ইউজ করেন যদি পারেন। এখানে রক্ত সঞ্চালনটা আরো দ্রুত বেড়ে যায় কাঠের চিরুনি দিয়ে করলে। তো ডার্মা রোলারটা কেন ইউজ করতে বলি না? ডার্মা রোলারটা হচ্ছে দেখেন, মাসুদ ভাই আপনার যে স্ক্যাল্প ওইটা হয়তো অনেক ভারী। আমার স্ক্যাল্পটা হয়তো অনেক পাতলা। যখন আপনি ডার্মা রোলার ইউজ করবেন রক্ত বের হয়। আবার অনেকের লাল হয়ে যায়। এই যে রক্ত বের হচ্ছে এটার সাথে আবার কেমিক্যাল যুক্ত হচ্ছে। এটা আপনার চুলের গোড়ায় কাজ করলেও ইনফেকশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আর এই ইনফেকশন যাতে সৃষ্টি না হয় বা কোনো ধরনের অপশনই থাকে না। এজন্য আমরা সবচেয়ে সেফ জোনে গিয়েছি। সেটা হচ্ছে কাঠের চিরুনি। কারণ কাঠের চিরুনিতে কখনোই আপনার রক্ত বের হবে না। সো এই জায়গাটা যদি একটা মানুষ বুঝে যে আমার যে জায়গা থেকে চুলটা ঝরে পড়ে গেছে সেই জায়গাটার সেই চুলের গোড়াটাকে যদি আমি নতুন করে জাগ্রত করতে পারি তাহলেই কেবল আমি রেজাল্ট পাবো। দ্যাটস ইট। এটা আপনি আমাকে হেয়ার টনিক অন্য কিছু দিয়ে পারবেন। আপনার পিআরপি আছে, হেয়ার ট্রান্সফার আছে। কিন্তু এটা সিউর থাকেন আমি আপনাকে লিখিত দিব ভাই, এটা তেল দিয়ে উঠবে না। হ্যাঁ, আপনার আমার মতো বড় চুল আছে, দাড়ি আছে। আপনি তেল ইউজ করেন, এগুলা সিল্কি থাকবে, দেখতে সুন্দর লাগবে। আপনার পরিচর্যা হবে চুলের। কিন্তু আপনার যদি চুলের সমস্যা থাকে তাহলে কোনোভাবেই তেল কাজ করছে না। কোনো সলিউশন হবে না। কোনো সলিউশন হবে না। কিন্তু হ্যাঁ, তেল আপনি ইউজ করবেন। কখন? যখন এইটা দিয়ে আপনি সলিউশন হয়ে আবার আপনার আগের সেই কৈশোরের হারানো চুলগুলো আপনি ফিরে পাইছেন, তখন আবার তেল ইউজ করেন।
আমি বলব না বন্ধ করেন। বাট কখন কোনটা ইউজ করতে হবে এইটা যদি আপনি ক্লিয়ার না থাকেন, তাহলে আপনি অর্থ, সময় এবং হতাশা সবকিছু একসাথে সো পাবেন। আমাদের হেয়ার নিয়ে, চুল নিয়ে আসলে প্রচুর বিজ্ঞাপন দেখা যায়। যে টাক মাথায় চুল গজায় দিচ্ছে। তারপর যেকোনো বয়সে চুল গজানোর ব্যাপারটা নিয়ে অনেক বিজ্ঞাপন দেখা যায়। সেখানে আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে আপনি যখন এসে বলতেছেন যে, "আমরা সব কাস্টমারকে সার্ভিস দেই না।" বা আমরা আগে দেখি যে তার পক্ষে পসিবল কিনা তার চুল গজানো বা আ চুল ঝরে যাওয়াটা স্টপ করা পসিবল কিনা সেটা আমরা আইডেন্টিফাই করে দেন সার্ভিস দেই বা আপনার প্রোডাক্ট সেল করেন। বাট তার মানে কি মার্কেটে যেসব প্রোডাক্ট আছে, যারা এরকম কোনো আ বাধ্যবাধকতা নেই তাদের প্রোডাক্ট সেল করার জন্য। তাহলে তারা কি ফেক মার্কেটিং করেই প্রোডাক্ট সেল করতেছে? এই জায়গাটা আমি একদম ক্লিয়ার করতে চাই। ফেক মার্কেটিং করে মানে সেল করতাছে কিনা? এটার উত্তরটা হচ্ছে কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে না। কারণ এবং না এর পার্থক্যটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে বর্তমান মার্কেটিং স্ট্র্যাটেজি। বর্তমান মার্কেটে যেই পরিমাণ টাকায় একটা প্রোডাক্ট সেল হয়, এইটা একজন নতুন উদ্যোক্তার জন্য মাথার অনেক বড় একটা ব্যথা। একটা প্রোডাক্ট সেল করতে গেলে আপনি যদি বর্তমান বাজার রেট ধরেন $4 কি $3 ইজিলি কস্ট হবে। ইজিলি, একদম ইজিলি। তো $4 হচ্ছে ৳520, $3 হচ্ছে আপনার ৳400 র কাছাকাছি, ৳390। তো ৳390 যদি সে কস্টিংই দেখায়, তাহলে সে লাভ করছে কোথায়? আবার ডেলিভারি ফ্রি দিচ্ছে কিভাবে? তার প্রোডাক্ট কস্টিং কত? সো একটা কাস্টমার আসার পরে না বলার যে সাহস, এই সাহসটা সবাই আসলে নিতে পারে না। এখন আমি আপনাকে একটা তথ্য দিয়েছি, সেই তথ্য সম্পর্কে আপনি যদি ভালো করে এনালাইসিস করেন, আপনি দেখবেন এই সাহসটা দেখাইলেই আসলে বিজনেসটা হয়। এবার বলি কিভাবে? আসলেই। আমি ৫০,০০০ অর্ডার আসা সত্ত্বেও ৩০,০০০ প্রোডাক্ট মানে মানুষকে দিয়েছি। বাকি জনকে দেই নাই, রাইট? কিন্তু আমার প্রোডাক্ট কিন্তু ৫০,০০০ এর কাছাকাছি গেছে। ৩০,০০০ আর ১৫,০০০ ৪৫,০০০ প্লাস। সো আপনি কিন্তু যা করতেছেন এটাই কিন্তু ফিডব্যাক পাবেন। সো আমিও ফিল করতেছি যে এটা ফেক মার্কেটিং বা খারাপ কিছু বলব না। আমি বলব যে, যে যার মতো মার্কেটিং করছে বাট এখানে কাস্টমারের ভূমিকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সে যে জিনিসটা নিয়েছে, সে জিনিসটা আদৌ আসল কিনা, আদৌ ব্যাখ্যা কি? সায়েন্টিফিক কি ব্যাখ্যা আছে? একটা তেল বলল যে, "আমি নারকেল তেল দিচ্ছি, নারকেল তেল চুল গজাবে।" এখন আপনি লেখেন না। Google আছে, মোবাইল আছে আপনার কাছে এভেইলেবল। নারকেল তেল কি চুল গজায়? লেখেন, কি আসে দেখেন। আর আপনি যখন লিখবেন যে আমি আপনাকে একদম ওপেনলি বললাম, আমি একদম 100% কনফিডেন্ট এনাফ এবং আমি এটা আমার কনট্যাক্ট এর মধ্যে স্ক্রিনশট আকারে দিই। মিনোক্সিডিল 5 কি নতুন চুল গজায়? মিনোক্সিডিল 5 সমৃদ্ধ হেয়ার টনিক কি নতুন চুল গজায়? মিনোক্সিডিল 5 কি ইউএসএ এফডিএ অনুমোদিত সত্যি? সবকিছু পাবেন। কয়েকদিন আগে খুবই স্বনামধন্য একজন লোক আছে, আরজিকিবিয়া স্যার। সো উনি ওনার চুলের সমাধান করেছে মিনোক্সিডিল দ্বারা। সো এইটা নিয়ে উনি সুন্দর একটা ভিডিও বানাইছে। ওকে। সো এইটাকে মিসইউজ করে বাজারে অনেকে মিনোক্সিডিল বিক্রি করতেছে। রাইট? আচ্ছা। এখন ১ম কথা হচ্ছে আমার কাছে মোট ৭ টা সার্টিফিকেট আছে। অ্যাসেম্বল করার, ইনগ্রিডিয়েন্টস এর, তারপর হচ্ছে বিএসটি অনুমোদন, তারপরে বিজ্ঞান ও প্রযুক্তির যেই সার্টিফিকেটটা লাগে যেটা আপনার স্ক্যাল্প এর জন্য এটা ক্ষতিকারক না, এটা নিরাপদ। এটার একটা সার্টিফিকেট। এইটা আছে। তারপর হচ্ছে আমি কাস্টমস অফিসারের কাস্টমস ক্লিয়ার করি ওইটার পত্র আছে। এছাড়া যত ধরনের প্যাকেজিং এর যে অনুমোদন বাজারজাতকরণের যা আছে সব আছে। কিন্তু একটা মিনোক্সিডিল হচ্ছে একটা মেডিসিন। এই মেডিসিন সিল করার অনুমোদন মানে হচ্ছে ড্রাগ লাইসেন্স। সো এই ড্রাগ লাইসেন্স কি সবার কাছে আছে? উত্তর হচ্ছে না। তো সে কিভাবে এটা বিক্রি করছে? ওই যে ফেক মার্কেটিং আপনি যেটা বললেন। হ্যাঁ, আমি একদম সোজা বলে দিলাম। কারণ আপনি যদি বলেন, আপনিও তো মিনোক্সিডিল বিক্রি করতেছেন। না ভাই আমি শুধু মিনোক্সিডিল বিক্রি করতেছি না। এটা হচ্ছে আমার এটা পড়ছে কসমোমিনোক্সিডিল যে কসমেটিক্স এর একটা প্রোডাক্ট যার ভিতরে মিনোক্সিডিল। মিনোক্সিডিল আছে। হ্যাঁ। সো এইটার জন্য যে ধরনের কাগজপত্র থাকা দরকার আমি প্রতিটা কাগজপত্র রেখেছি। ওকে। কিন্তু কাস্টমারের বিষয়টা হচ্ছে কাস্টমারকে ধরেন আপনি বলতেছেন এইটা বলো, আমি বলতেছি ওইটা বলো। সে যদি নিজে থেকে একটু সার্চ করে সে কিন্তু
পূর্ণাঙ্গ তথ্যটা পেয়ে যাচ্ছে যে মাসুদ ভাই সত্য বলছে, সিয়াম ভাই সত্য বলছে, না কে সত্য বলছে। Yeah. তো এইটা যদি পরখ করার মানে তারা যদি না জানে, তাহলেই কেবল ফেক মার্কেটিং এর মাধ্যমে তারা প্রতারিত হতে যাচ্ছে। অনেকেই বলতেছে যে অনলাইন প্রতারক, অনলাইনে অনেক কিছু প্রতারণা চলে। তো অনেকেই বলতেছে ভাই এই মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে, এখানে আসলে আর আসা যাবে না। আপনি বিজনেসের সাইকোলজিটা বুঝেন, সবচেয়ে অপরচুনিটি এখানে। সবাই প্রতারিত হচ্ছে, সবাই। আমি বললাম যে সবাই প্রতারণা করছে। শুধু আপনি একা ভালো করছেন। আপনি এই কাস্টমারটা সেকেন্ড টাইম আর কোথাও থেকে প্রোডাক্ট নিবে যদি আপনার কাছ হুম। থেকে ভালো পায়। আমি এখানে আমার কথা সুযোগটা বলতেছি। বেশি। জি, কারণ সে তো বলতেছে সবাই প্রতারক। সে তো ধরেন একটা ভালো পাইয়া গেছে সেই প্রতারকের মাঝখানে। সে কি আর কোথাও খুঁজবে এটা? না আর কোথাও খুঁজবেন। খুঁজবে, আমি বলি খুঁজবে। এই চুলের সমাধান খুঁজবে না। সে জুতা খুঁজবে, সে ট্রাউজার খুঁজবে, সে অন্য কিছু খুঁজবে। কিন্তু এইটা খুঁজবে না আর। কারণ সে তো পাইছে, এটার সমাধান পাইছে। যেমন ধরেন আমরা জুতা কিনতে গেলেই আমাদের বাংলাদেশের ২ টা বড় ব্র্যান্ডের কথা মনে পড়ে। এর বাহিরে গিয়ে আমি আসলে কোনো কিছু চিন্তা করতে পারি না। না। কেন? কারণ এর আগে আমি হয়তো ২-১ জায়গা থেকে কিনছি, জুতাটা টিকে নাই। ঠিক সেম বিষয়টা হচ্ছে যে সুযোগটা সবচেয়ে বেশি তখনই থাকে যখন বাজারটা সবচেয়ে খারাপ। তাই আমি বলি বাজার যত খারাপ হোক এটা ম্যাটার করে না। একটা ছেলে সাপোজ আ তার তার বয়স ৩০-৩৫ অর্থাৎ খুব বেশি বয়স হয় নাই। এই বয়সেই তার চুল একদম সব পড়ে গেছে। একদম টাক হয়ে গেছে। এই পারসনের পক্ষে কি আর তার মাথায় চুল গজানো সম্ভব? 100% সম্ভব। এটার জন্য আমি বলব তাকে কয়েকটা টেস্ট করানো উচিত। নিজে। সে তার স্ক্যাল্পের বর্তমান অবস্থা কি? তার হেয়ার ফলিকল এর অবস্থা কি? যেটা মৃত হয়েছে যেমন সেটার মধ্যে ছিদ্ররন্ধ্র দেখা যায়। লোমকূপটা দেখা যায়। আবার অনেকটা আছে একদমই প্লেন হয়ে গেছে। ওইটার মধ্যে কোনো কিছু সম্ভব না। কিন্তু যেটার মধ্যে ছিদ্ররন্ধ্রগুলো আসলেই দেখা যাবে, লোমকূপগুলো আসলেই দেখা যাবে, সেটার মধ্যে ইজিলি হবে। তো যেটা প্লেন হয়ে গেছে তাদের জন্যে আমরা বলি হেয়ার ট্রান্সপ্লান্ট। ওইটাতে সুই দিয়ে আপনার মাথাকে ছিদ্র করে নতুন ফলিকলটা ওখানে বসানো হয়। কিন্তু যেটা এই যে প্লেন হয় নাই, ছিদ্রগুলো আছে, এটা আপনার PRP, Minoxidil 5 বা আমাদের হেয়ার টনিক এগুলো দিয়ে সমাধান 100% সম্ভব। সেটা টেস্টিং এর পরে বোঝা যাবে যে জি, পসিবল কিনা। জি, টেস্টিং এর পরে বোঝা যাবে পসিবল কিনা। আমি বলব যে অ্যা অনেকেই আছে যে এই টেস্টটা করার জন্য তার অঞ্চলে হয়তো ঐরকম ল্যাব নেই, হুম, অনেক সমস্যা নেই। তার জন্য একদম নরমাল বিষয়টা হচ্ছে একদম নরমাল বিষয়টা হচ্ছে একটা, সেটা হচ্ছে মানে আমি ফিল করি যে যখন সে কাঠের চিরুনি টানা ইউজ করবে, তখন সে এই রক্ত চলাচলটা ফিল করবে। আচ্ছা। যদি সে দেখে যে তার মাথার নিচে আসলেই রক্ত চলাচলটা ফিল করছে, যে আমি বললাম যে দেওয়ার সাথে আমার একটা ভালো লাগা ফিল হচ্ছে। কেন? কারণ আপনার শরীরে এই মুহূর্তে যদি আমি রক্ত সঞ্চালনটা বাড়িয়ে দিই, আপনার কাছে ভালো লাগা ফিল হবে। তো শরীরটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এই অ্যাক্টিভ হয়ে যাওয়ার বিষয়টা যখন আপনি এই কাঠের চিরুনি দিয়ে করবেন তখনও। সো আচ্ছা। কাঠের চিরুনি দিয়ে করলে যখন সে অ্যাক্টিভনেস টা ফিল করবে, সে ফিল করতে হবে যে হ্যাঁ, ওকে ঠিক আছে, অল গুড। কিন্তু সে বলতেছে যে, "না, আমি আসলে চিরুনি আঁচড়াচ্ছি কিন্তু আমার কোনো ফিলই হচ্ছে না। মনে হচ্ছে যে একটা কিছু মাথার উপর দিয়ে চলে গেল। দ্যাটস ইট।" তার মানে হচ্ছে যে তার এখানে সম্ভাবনা নেই। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করে তাদেরকে আমি সাইডে রাখলাম। যে তাদের মাথা একদম মসৃণ বা তেলতেলে অবস্থা হয়ে গেছে। এখন তার হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো ওয়ে নাই। এখন যাদের পসিবল আছে, সেক্ষেত্রে তারা কিছু টেস্ট করে আপনার প্রোডাক্টটা ইউজ করা শুরু করল। এক্ষেত্রে একটা পসিবিলিটি থাকবে। রাইট? রাইট। আর এই বিষয়টাই আমি বলছি যে আমরা অলরেডি হাজার কাস্টমারের আমাদের কাছে রিভিউ আছে। এখন আপনি বলতে পারেন রিভিউ হয়তো মেকি হইতে পারে। কিন্তু আপনি যদি চান আমি আমার ডাটা শো করতে পারি। যে এই ৩০,০০০ কাস্টমারের ভিতরে ৭ থেকে ৮,০০০ কাস্টমার রিপিটলি আবার এসে নিছে। তার সমাধান হয়ে গেছে। আমি বলতেছি আবারও। তার সমাধানটা হয়ে গেছে। শেষ। তার চুলে আর কোনো সমস্যা নেই। সে এখনো টনিককে ছাড়তে পারতেছে না। কেন ছাড়ছে না? সে বলতেছে, "ভাই এইটা দেওয়ার পরে তেল দেওয়ার আর ফিল পাচ্ছি না।" ওকে। আমি বলতেছি, "এখন আপনি স্বাভাবিক একটা তেল দেন, আপনার চুল ভালো থাকবে।" "না ভাই আমি দিব না। আমার এটা দিয়ে ভালো লাগছে। আমার এটাই লাগবে।" "আপনার কাছে আছে না?" "হ্যাঁ আছে।" "স্যার এটা কিন্তু এখন আর এটার কোনো কাজ নাই আপনার চুলের মধ্যে।" বলতেছে, "হ্যাঁ আমি জানি এটার কোনো কাজ নাই। যা কাজ ছিল এটা তো হইছে। এখন আর নতুন কোনো কাজ নাই। কিন্তু তারপরও আমি ইউজ করব।"
সো এই যে মানে অবসেসড হয়ে গেছে আমার প্রোডাক্টের প্রতি, এটার কারণ যদি আমি বলি, আমার কারণ হচ্ছে যে কার্যকারিতাটা। ইয়া তো এই কার্যকারিতার জন্য আমাদের কিছু ডাক্তারদের পরামর্শ আছে, কিছু পুষ্টিবিদদের পরামর্শ আছে। সো ১ম স্টেপটা হচ্ছে পুষ্টিবিদের যে বিষয়টা, পুষ্টিবিদদের কথা হচ্ছে আপনার খাবার তালিকায় এমন সব খাবার যুক্ত করেন যেটা চুলের জন্য ভালো। যেমন হচ্ছে আমলকি, তারপর হচ্ছে কচুর শাক, তারপর হচ্ছে মলা ঢেলা মাছ, তারপর হচ্ছে ভিটামিন সমৃদ্ধ যেমন হলুদ ফলমূল, পেঁপে আছে, তারপর হচ্ছে আপনার আরে এটার নামটাও আমি ভুলে গেছি। আম আছে, ঠিক আছে? তারপর অরেঞ্জ আছে। এই যে হলুদ এইগুলা যখন খাবেন ভিটামিন সি সমৃদ্ধ, এইটা আপনার যে আমাদের হরমোন, ডিএসটি হরমোন যেটার কারণে চুল ঝরে পড়ে, ওইটাকে স্টিমুলেট করে। আচ্ছা। যার কারণে হচ্ছে আপনার নতুন চুল গজানোর সম্ভাবনা বাড়ে। আর ২য় বিষয় হচ্ছে যে সঠিক ঘুম এবং হচ্ছে সঠিক লাইফস্টাইল। আপনি একদম 100% মনে রাখেন যেই মানুষটা রাত্রে ১০টা বাজে ঘুমিয়ে যায়, সে সকাল ১০টায় উঠতে হয় না। সে অটোমেটিক্যালি ৬টা বাজে উঠে যায়। ইয়া তো একটু হচ্ছে আপনার হাঁটা চলা, ৪৫ মিনিট একটু হাঁটা চলা, একটু শারীরিক ব্যায়াম, নরমাল বিষয়গুলা। এই যে একটা সুস্থ লাইফস্টাইল, দ্যাটস ইট। এটা হচ্ছে পুষ্টিবিদদের কথাবার্তা। আর ডাক্তারদের কথাবার্তা হচ্ছে বা ডাক্তারদের পরামর্শগুলো হচ্ছে ৪ টা পরামর্শ তারা আমাদেরকে দিয়েছে। আমরা যেটা সবার উপরে এপ্লাই করতে পারি। নাম্বার ১ হচ্ছে বাজারের কোনো ধরনের ক্ষারযুক্ত শ্যাম্পু ব্যবহার না করে সালফেট ফ্রি মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করা, যাদের চুল পড়ার সমস্যা তাদের জন্য শুধু। ২ নাম্বার বিষয় হচ্ছে স্টাইলিং এর জন্য কোনো ধরনের পাউডার, জেল অথবা ওয়েক্স এগুলা এই পড়ন্ত চুলে না দিয়ে হেয়ার সিরাম দেওয়া, যেগুলো হচ্ছে চুলকে দ্রুত বড় করে। সেখানে অর্গান অয়েল থাকে, রোজমেরি অয়েল থাকে, জোজোবা অয়েল, ক্যাস্টর অয়েল, এগুলার সংমিশ্রণই কিন্তু একটা এই যে হেয়ার সিরাম তৈরি হয়। যেগুলা দ্রুত লং করে, যেমন ভিটামিন ই থাকে। সো দ্রুত তৈরি বেড়ে যায়। আর ৩য় বিষয় হচ্ছে বৃষ্টি কিংবা ঘাম যদি আপনার স্ক্যাল্পে থাকে, এটা দ্রুত মুছে ফেলা। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, মানে লাস্টের এই জিনিসটা আমরা আসলে সত্যিকার অর্থে কেউ মানি বলে ফিল করি না। সেই জিনিসটা ডাক্তাররা সবসময় বলে যাচ্ছে। সেটা হচ্ছে আপনি আপনার শ্যাম্পু ঠিক করেছেন, আপনি আপনার ঘুম ঠিক করেছেন, খাবার ঠিক করেছেন, প্রোডাক্ট ঠিক করেছেন। এখন যে জিনিসটা বাকি সেই জিনিসটা হচ্ছে মাসাজ। মানে যেই জায়গা থেকে আপনি নতুন কিছু চাচ্ছেন, ওই জায়গাটা নিয়মিত মাসাজ করা। যেমন আমরা বলি যে কাঠের ছুরি দিয়ে মাসাজ করুন অথবা হাত দিয়ে। আসলে কাঠের ছুরি যাদের নাই তাদেরকে আসলে সান্ত্বনা পুরস্কার হিসেবে হাত বলি। কিন্তু উচিত কাঠের চিনি দেয়া। সো এইটা যদি মাসাজ করতে পারে, এইটা হচ্ছে একটা প্রসেস ভাই। মানে আপনার যে সমস্যাটা আপনি যেটা বললেন যে ৩০-৩৫ বছরের যে চুল পড়ে যাচ্ছে ভাই, ওর কিন্তু শুরু হয়েছে ২৪ বা ২৫ বছরে। তখন অল্প কিছু পড়তো, সে ইনটেনশন দেয়ই না সেখানে। সে ৫-৬ বছরে যেই সমস্যাটা হয়েছে সেটা যদি আপনি ১ মাস ২ মাস বা অল্প কিছুর ভিতরে সমাধান চান, এটা হবে না। এটা আমি স্থায়িত্ব করতে পারব না আপনাকে রেজাল্টটা। যখন আপনি টানা ৩ মাস সময় দিবেন, আপনি একটা দৃশ্যমান ফলাফল দেখবেন, আপনি নিজেই এটাকে পরে বড় করতে পারবেন। এখন একজনের অলরেডি চুল আছে বা চুল কম বা চুলে প্রবলেম আছে টুকটাক। তাদের জন্য আপনাদের প্রপার সলিউশন তো আছেই। একদম A to Z সলিউশন আপনি দিচ্ছেন। যার চুল নাই বা চুল গজানোর সম্ভাবনা একদম নাই বললেই চলে। তাদের জন্য কোনো সমাধান আছে কিনা আপনাদের কাছে বা নিয়ে আসার কোনো প্ল্যান আছে কিনা সেটা বলেন? আমাদের 100% প্ল্যান আছে। আমরা পিআরপি থেরাপি এবং হেয়ার ট্রান্সপ্লান্ট বাংলাদেশের সবচেয়ে ভালোটা করতে চাই। এইজন্য আসলে আমরা একটা টাইম চাচ্ছি। ইন ফিউচার এ অবশ্যই করব। আমরা তুরস্কের কিছু ইস্তাম্বুলের কিছু ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি। তাদের এখানে ব্রাঞ্চে ওরা আমাদেরকে অনেক আগ্রহ দেখাচ্ছে যে আমাদের কাছে এত পরিমাণ কাস্টমারের ডাটা, এটা দেখেও তারা আগ্রহ আসলে বেশি হয়েছে যে তোমরা নতুন কিছু নিয়ে ট্রাই করতেছো এবং এত ডাটা আসলে এটা অবাস্তব লাগতেছে। হ্যাঁ, আমরা তোমাদেরকে নিয়ে ইনশাআল্লাহ খুব দ্রুতই শুরু করব। তো শুরু করার আগে আমাদের কাগজপত্রের অনেকগুলো বিষয় আছে। সো এই বিষয়গুলো আমরা আসলে ক্লিয়ার করতে যাচ্ছি। আর আরেকটা খুব বিষয় যে আমরা হেয়ারেস থেকে চুলের সমস্যা নিয়ে যেহেতু কাজ করা হচ্ছে, আমরা খুব দ্রুত হচ্ছে কিছু কালার শ্যাম্পু নিয়ে আসবো। কালার শ্যাম্পু হচ্ছে ওয়ান কালার। কিছু কালার বলতে ওয়ান কালার, সেটা হচ্ছে ব্লাক। যাদের চুল সাদা হয়ে যাচ্ছে, তারা কলপ করাইতে গিয়ে অনেকক্ষণ ওয়েট করতেছে। নাপিতের কাছে ওয়েট করতেছে, বাসায় ওয়েট করতেছে। আইসা কখন শুকাবে, কখন গোসল করব। এটা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সো আমরা একটা হেয়ার কালার শ্যাম্পু আনছি, যেটা শ্যাম্পু করবে ওইটা কালার হয়ে যাবে। একদমই ইজি। তো এই ফর্মুলা কতদিন থাকবে এটা? এটা ইজিলি আপনার হচ্ছে
মোটামুটি আমরা যতটুকু দেখেছি এ পর্যন্ত ইউজ করে ৬০ দিন থাকে। ৬০ দিনের ভিতরে কিন্তু আপনার চুল কাটতে হয় স্বাভাবিকভাবে। সো চুল কাটলে তো নিচের চুলটা আবার সাদা হয়ে উঠতেছে। রাইট? সো মানে যতবার আপনি চুল কাটবেন এটা মিনি পেক স্যাশে হিসাবেও আসবে, বড় হিসাবে আসবে। আপনি রেগুলার এই শ্যাম্পুটা ইউজ করলেই হবে। সো বর্তমানে কি সমস্যা এটা আনছি না কেন? অলরেডি আমার এখন এজ 29। সো সেক্ষেত্রে আমার ১টা-২টা চুল পাকছে। সো এটার কি অ্যাকচুয়ালি আ মানে পার্মানেন্ট কোন সলিউশন আছে চুল পাকা কমানোর বা এটার? যেটা পেকে গেছে সেটাকে কমানোর কোনো ওয়ে নেই। সেটাকে আপনার কালো করে যদি রাখতে চান তার জন্য ওয়ে আছে। বাট ওকে। যেটা পেকে গেছে একবার সাদা, নাথিং, কোনো ওয়ে পাবেন না। একদম সত্য কথা হচ্ছে এটা। যদিও অনেকে বলবে যে চুল পাকা রোধ করবে, না। চুল পাকা রোধ হচ্ছে আপনার শরীরের ভিতরে হরমোনের কারণে। আপনি উপরে কোনো প্রোডাক্ট দিয়ে এটাকে বন্ধ করতে পারবেন না। মানে যেটা আমার পেকে গেছে সেটা তো আমি বাদ দিলাম। কিন্তু নতুন করে পাকা মানে যাতে না বয়স তো সো নতুন করে পাকা যাতে না হয় সেক্ষেত্রে সলিউশনটা কি? সেক্ষেত্রে বাংলাদেশের জন্য আল্লাহর নেয়ামত হিসেবে আসছে জাহাঙ্গীর কবির স্যার। উনার লাইফস্টাইলটা ফলো করা উচিত। কারণ ওই লাইফস্টাইলটা যদি কেউ ফলো করে, তার শারীরিক যত সমস্যা আছে ভিতরে এবং বাইরে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আমি আপনাকে বলতে চাচ্ছি ইনশাআল্লাহ আমাদের সামনে আরো পডকাস্ট হবে। আমি বর্তমানে যেই পরিমাণ ওয়েট গেইন করতাছি, এইটার একদম 100% অর্ধেক হয়ে যাইতে পারবো না। আমি ফিল করতাছি। আপনাকে ইনশাআল্লাহ কথা দিয়ে গেলাম আগামীতে এটা হয়ে যাব। তো আচ্ছা। এই, এই লাইফস্টাইলে যদি আপনি বদ্ধপরিকর না থাকেন পরিবর্তন করার জন্য আপনার রেজাল্ট আসবে না। আর আসলেও সেটা স্থায়িত্ব হবে না। তো এই যে আমরা কালার শ্যাম্পুটা আনছি বা সামনে যে এই বিষয়গুলো আনবো, আরেকটা হেয়ার মাস্ক আনবো। আমরা নারীদের জন্য যেমন মিনক্সিডিল 5 হচ্ছে পুরুষদের জন্য, নারীদের জন্য হচ্ছে মিনক্সিডিল 2%। সো আমরা কিন্তু এই প্রোডাক্টটা নারীদের কাছে বলি না বা নেন আপনি। তারপরে অনেক নারী নেয়। খুবই কম। আমি বলব যে ৩০,০০০ এ ১,০০০ ও কাস্টমারও হবে না নারী। এতই কম। আচ্ছা। ঠিক আছে? সো এই যে নারীদের কাছে আমরা সেল করি না, নারীদের জন্য আমরা আরেকটা হেয়ার থেরাপি নামে হেয়ার এর হেয়ার থেরাপি, হেয়ার এর হেয়ার টনিক পুরুষদের জন্য, হেয়ার এর হেয়ার থেরাপি নারীদের জন্য। আচ্ছা, এই আচ্ছা। নারীদের জন্য এই ডিসেম্বরের ১ তারিখে আমাদের হেয়ার এর বর্ষপূর্তি অনুষ্ঠানে ইনশাআল্লাহ অবশ্যই আপনি আমন্ত্রিত। তখন অবশ্যই আমরা এটা লঞ্চ করতেছি শুধু নারীদের জন্য। এখন নারীদের জন্য এই মুহূর্তে হেয়ার এর কোনো প্রোডাক্ট আসলে বিক্রি হয় না। অর্থাৎ আপনাদের হেয়ারেন্স এর প্রোডাক্টটা শুধুমাত্র এই মুহূর্তে পুরুষদের জন্যই। জি, পুরুষকেন্দ্রিক এবং পুরুষদের চুলের সমস্যার জন্য। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ আমি যতটুকু আসলে বুঝতে পারলাম সেইটা দিয়েই হচ্ছে আসলে আমি বলতে চাই হেয়ারেন্স কি, কেন, কিভাবে এই জিনিসটা একটু বলতে চাই। হেয়ারেন্স হচ্ছে চুলের জগতে একটা রেগুলেশন তৈরি করতে চেয়েছে। এই কারণেই নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে নামা। আমি চাইলেই যেকোনো তেল আদৌ তৈরি করে বাজারে নামতে পারতাম এবং যেহেতু অন্য ১০ জনের তেল বিক্রি হচ্ছে, আমারটাও হবে। এটা স্বাভাবিক। মার্কেটিং স্কিলস থাকলে আপনার এটা যাবেই। ইয়া কিন্তু নতুন কিছু রেভলিউশন তৈরি করতে চাইছি বলেই আমরা নতুন প্রোডাক্ট এনেছি ১। আর হেয়ারনেসকে কেন আসলে আপনি বেছে নিবেন? আমি বলব যে এই পর্যন্ত আপনার চুলের সমাধান হয় নাই। তার মানে হচ্ছে আপনি এখন পর্যন্ত যতগুলো প্রোডাক্ট ইউজ করছেন প্রতিটা থেকেই ব্যর্থতা পাইছেন। ব্যর্থ হয়েছেন বলেই আপনি একবার ট্রাই করা উচিত হেয়ারনেসকে। আর হেয়ারেন্সকে যদি আপনি কিভাবে রেট করবেন বা কিভাবে দেখবেন, আমি একদম 100% বলি এটা একটা অথেন্টিক থাইল্যান্ডের প্রোডাক্ট। যে থাই প্রোডাক্টটা নিয়ে আমি আসলে নতুন কিছু দেখতে চাচ্ছি বাজারে। আর আমার ইম্পোর্টের বয়স হচ্ছে ৯ বছর। আর আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে ইম্পোর্টেড এত পরিমাণ বয়সের পরে আমার যে অভিজ্ঞতা আছে প্রোডাক্ট সম্পর্কে, সেই সেই অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে যদি কাজে লাগিয়ে না যেতে পারি, ইমপ্যাক্টটা না রাখতে পারি, সেটা আমি আমার কাছে আসলে বিচার করতে পারলাম না নিজেকে। আপনাদের প্রোডাক্টটার মার্কেটিংটা কি শুধু কি Facebook এই করতেছেন? Facebook বুস্টিং এর মাধ্যমে নাকি আর কি ওয়েতে প্রোডাক্টটা সেল করতেছেন? দুর্দান্ত একটা প্রশ্ন করছেন। আমার টিম এটাকে আমার সবসময় বলে। সো আমরা এখন পর্যন্ত Facebook এ আছি। খুব কয়েকদিনের ভিতরে আমরা আমাদের শোরুমে যাচ্ছি। আমরা চেষ্টা করতেছি ধানমন্ডিতে একটা শোরুম নেওয়ার। অলরেডি আমাদের সার্চিং এ আছে। আর এছাড়া আমরা হচ্ছে ৬৪ জেলায় আমরা চাচ্ছি যে বিভিন্ন ফার্মেসিতে এট লিস্ট কিছু একটা স্টক রাখা। যে আপনি যখন চাইবেন আপনি আমাদের থেকে কিনেন না কিনেন এই নতুন প্রোডাক্টটা যখন একটা স্প্রে আপনি করবেন, স্যাম্পল আকারে আপনি ফিল করতে পারবেন যে নতুনত্বটা আসলে কি। আমরা যেটা মুখে বলছি বাস্তবে রূপান্তরিত করার জন্য এইটা আর সেটা অবশ্যই এই বছরের ভিতরেই হবে। শোরুম এবং স্যাম্পল আকারে ৬৪ জেলায় একটা স্থানে রাখা যেখানে আপনি আমার প্রোডাক্টটা চেক করতে পারছেন যে কি আসতেছে। ওকে।
এই হচ্ছে আসলে মার্কেটিং এর এই ৩ টা ওয়েতে আমি যাচ্ছি এখন পর্যন্ত। বাংলাদেশে আ কসমেটিক্স সেক্টরে বলেন বা আ হেয়ার রিলেটেড যত প্রোডাক্ট আছে, সব প্রোডাক্টই কোনো না কোনোভাবে মানুষ বাইরে থেকে ইম্পোর্ট করতেছে অথবা ফেক প্রোডাক্টের তো অভাব নাই। হিউজ। সেই জায়গাতে আপনি নিজের একটা ব্র্যান্ড দাঁড় করাইছেন এবং চেষ্টা করতেছেন এটাকে আরো বেশি এস্টাবলিশ করার। এই জিনিসটা বাংলাদেশে খুবই কম হয় বা নেই বললেই চলে। এটার নিজস্ব ব্র্যান্ড। এটার কারণ কি আসলে? ঠিক আছে? আমি মোটামুটি কসমেটিক্স নিয়ে যেহেতু আছি, হ্যাঁ, কসমেটিক্স এ একটা প্রবাদ আছে। প্রয়োজনকে চাহিদায় রূপান্তর করে আমরা যে জিনিসটাকে সেল করি সেটাকে বলি কসমেটিক্স। এইটা আপনার লাইফে প্রয়োজন নাই। কিন্তু আমি আপনাকে এই প্রয়োজনটাকে চাহিদায় রূপান্তর করি। একটা মহিলা ভাত না খেয়ে থাকতে পারবে। একটা মহিলা বাইরে ঘুরতে না যেয়ে থাকতে পারবে। কিন্তু তার বাসায় মেকআপ এবং ফেস ওয়াশ লাগবেই। এক্সাক্টলি, এক্সাক্টলি। সো এইটা তাকে চাহিদায় পরিণত করা হয়েছে। কিন্তু বিশ্বাস করেন একটা ফেস ওয়াশ এবং মেকআপ যদি না থাকে সে কি মরে যাচ্ছে? তার লাইফে কোনো কিছু হচ্ছে না। কিন্তু এই যে পরিণত করার নামই হচ্ছে মার্কেটিং। কিন্তু এই মার্কেটিং এর সহজ এবং সুলভ বিষয়টা হচ্ছে ফেক প্রোডাক্ট। আমি ৩০,০০০ ইউনিট সেল করে যা লাভ করেছি, একজন মানুষ ৩,০০০ ইউনিট সেল করে তাই লাভ করবে যদি সে ফেক প্রোডাক্ট বিক্রি করে। ফেক প্রোডাক্ট। কিন্তু মূল বিষয়টা হচ্ছে সে ১ বছরের বেশি মার্কেটে টিকবে না। সো ওই যে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি তার লাইফটাকে চেঞ্জ করে দিছে এই কারণে সে ফেকে গেছে। সো ফেক থেকে যদি বের হইতে চাই তাহলে উদাহরণ একটাই সেটা হচ্ছে কাস্টমারকে অ্যাওয়ার হতে হবে। যদি কাস্টমার অ্যাওয়ার না হয় তাহলে আরো ফেক আসবে, আরো সমাধান আসবে। আর তারা ইনকাম করে আস্তে বাজার থেকে উধাও হয়ে যাবে। এরকম হিউজ হয়েছে, সামনেও হবে। বাংলাদেশের বিজনেসম্যানদের ব্র্যান্ড বিল্ড করায় একটা অ্যালার্জি আছে। ব্যাপক লেভেলের। I don't know why বাট আমি আমার পডকাস্টে আ অনেকবার বলছি এবং এটা নিয়ে বেশ কয়েকটা কনটেন্টও মেক করছি যে আমাদের ব্র্যান্ড বিল্ড করায় অনেক বেশি ফোকাস দেওয়া উচিত। শুধু বড়, বড় কোম্পানিগুলাই কিন্তু ব্র্যান্ড বিল্ড করতেছে। যেমন গ্রুপ অফ কোম্পানিগুলা আ ডিফারেন্ট ব্র্যান্ড বিল্ড করতেছে। কিন্তু আমাদের উচিত ছোট, ছোট কোম্পানিগুলা তাদের একটা ব্র্যান্ড বিল্ড করুক। সেটা নিয়ে ভালো একটা প্রোডাক্ট নিয়ে আসুক। আপনি কিন্তু হাজারটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন না। আপনি কিন্তু একটা সেগমেন্ট নিয়ে কাজ করতেছেন। হেয়ার নিয়ে রাইট। কাজ করতেছেন। হেয়ার নিয়ে আগে একটা প্রোডাক্ট বিল্ড করছেন। সেটাকে ব্র্যান্ডেড পর্যায়ে নিয়ে গেছেন। এরপরে আরো একটা প্রোডাক্ট নিয়ে এসছেন। ওই রিলেটেড জি। এবং স্টেপ বাই স্টেপ আপনি আগাইতেছেন। সো এই জায়গা থেকে মানুষের অনেক কিছু শেখার আছে। বিজনেস রিলেটেড অনেক কিছু শেখার আছে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, এটা মানুষের ভিতরে আপনি অ্যাওয়ারনেস তৈরি করতেছেন। নট জাস্ট আমি প্রোডাক্ট একটা আ বিল্ড করছি, এখন জাস্ট সেল করতে হবে, এরকম কোনো ইনটেনশন না। আপনি একটা অ্যাওয়ারনেস তৈরি করতেছেন। সো এইটা মোস্ট ইম্পোর্টেন্ট। আর আরেকটা বড় বিষয় যে ব্র্যান্ড বিল্ড করার অ্যালার্জি কেন? আসলে ইথিক্স এর মধ্যে আজীবন টিকে থাকার যে ধৈর্য এটা আসলে বাংলাদেশের মানুষের ভেতরে নাই। আমি আপনাকে বলি একদম নরমালি আমরা ওয়ার্লড ওয়াইড যাওয়ার জন্য সর্বোচ্চভাবে রেডি এবং 100% শুনে খুশি হবেন আমরা এই ২০ তারিখ থেকে মালদ্বীপ এবং শ্রীলঙ্কায় আমাদের প্রোডাক্ট সেল করা শুরু করেছি। যাক সো আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ইথিক্সটা দেখেন। বাংলাদেশের কাস্টমারের কাছে প্রোডাক্ট যাবে, প্রোডাক্ট দেখবে, দেন টাকা দিবে। আর ওইখানে অগ্রিম আমরা টাকা পাচ্ছি। প্রি অর্ডারে অলরেডি টাকা আসছে আমাদের অ্যাকাউন্টে। আপনি ওকে। চিন্তা করেন আপনি বাংলাদেশে যদি প্রতিদিন ১,০০০ পিস প্রোডাক্ট সেল করেন, সো এর বাহিরে হয়তো আপনি হয়তো আরো বাড়ানোর জন্য হিউজ মার্কেটিং কস্ট হবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন আপনি শুধু এশিয়ায় ১০ টা কান্ট্রিতে ১০,০০০ পিস সেল করবেন। এটা কিন্তু সম্ভব ইজি। কারণ বাংলাদেশে আপনি অলরেডি ১,০০০ করছেন। আপনি জানেন যে ১,০০০ কিভাবে যেতে হয়। আপনার এই পথটা একদম পুরো মুখস্থ। আপনি অন্য ১০ টা দেশে গিয়ে এসে আর বাংলাদেশে যেরকম কনটেন্ট করতে হয়, মানুষকে বুঝাইতে হয়, অ্যাওয়ার্ড করতে হয়, অনেক সময় লাগে। বাহিরে কিন্তু এরকম না। সো বাংলাদেশের বিজনেসম্যানদের শুধু যে ব্র্যান্ড তৈরিতে অ্যালার্জি বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে থিংকিং আউট অফ দ্য বক্স। বাহিরে গিয়ে যে চিন্তাটা করবে যে আমার বিজনেসটা শুধু আমি এখানেই কেন করব? বাহিরে করতে তো অসুবিধা নেই। আ ভাষার কোনো সমস্যা হতে পারে না। ভাষা বিজনেসে কোনো সমস্যা হতে পারে না। ভাষা আপনার জন্য পারফেক্ট টু এসে কাজ করে দিয়ে যাবে। আপনি যদি পারফেক্ট টু টা ডিসাইড করতে পারেন যে হি ইস দ্য পারফেক্ট টু সে আমার মার্কেটিং করবে। হি ইস দ্য পারফেক্ট টু সে আমার কল সেন্টার সামলাবে। দ্যাটস ইট। হ্যাঁ, সো এতটুকু যদি বিশ্বাস আপনার ভিতরে থাকে আমি 100% সিউর আমি ফিল করতেছি
আগামী ১ বছর ভিতরে হেয়ারেজ এট লিস্ট ২০ টা দেশের মধ্যে যে হচ্ছে ব্র্যান্ড বিল্ড করবে এবং কাজ করবে। কেন কাজ করবে? কি কারণে কাজ করবে? শুধু একটাই উত্তর। সেটা হচ্ছে হেয়ারেজ যদি টাকা কামাতে আসতো তাহলে এতক্ষণ টাকা নিয়ে আলোচনা হতো। আমরা আসলে ইমপ্যাক্ট রাখতে এসেছি। এই মার্কেটটাতে মানুষকে বুঝাতে এসেছি, এরকম হয়, আগে বিশ্বাস করুন তারপর ব্যবহার করুন। এক্সাক্ট। সো এতক্ষণ আমরা জাস্ট প্রবলেম এবং সেটার সলিউশন নিয়েই কথা হচ্ছে। জি। এবং যাদের অ্যাকচুয়ালি সলিউশনটা দরকার তারা ধৈর্য ধরে এই সম্পূর্ণ পডকাস্টটা দেখবে। সো থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের শোতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আনার জন্য।